হোটেলের বাহিরের দিকটায় ভীষণ সুন্দর একটা ফুল বাগান, রং বেরঙের ফুলের গাছে ভরে আছে। পিয়াসা বারান্দায় দাঁড়িয়ে বাবার সাথে কথা বলছে। হোটেলে চেক ইন করেছে প্রায় ঘন্টাখানেক আগে। পিয়াসার কেমন অদ্ভুত লাগে নিজের জীবনটা। তার জীবনের সবকিছুই কেমন হুট করে ঘটে যায়। কখন কি ঘটে যাবে কোনো নিশ্চয়তা নেই। তা না হলে দুদিন আগে বিয়ে হতে না হতেই কিনা আশার তাকে নিয়ে বের হয়ে এলো। আনোয়ার চৌধুরী শান্ত সুরে বলল, এখানে তুমি নিজেকে দোষী ভাবছো কেন? আমার খুব খারাপ লাগছে বাবা। সবাই ভাববে আমার জন্য ওনাদের ফ্যামিলির মেলবন্ধন ভেঙে গেছে। কে কি ভাববে না ভাববে তার দায়ভার তোমার নয় মা। নিজেকে দোষী ভেবো না। তোমার স্বামীর কাছে তোমার ভালোটাই সবার আগে। আমার তো মনে হয় আশা ঠিকই করেছে। ও একজন পুরুষ মানুষের মতো কাজ করে দেখিয়ে দিয়েছে, যা ওর বাবা কখনো করতে পারেনি। আশার মায়ের সাথে কথা বলছিল রুমে বসে। বাড়ির অবস্থা কি মা? বাড়ি নিয়ে তোর ভাবাভাবির দরকার নেই বাবা, তুই তোদের নিয়ে ভাব। এই বাড়িতে থাকলে পিয়াসার জীবনটাও আমার জীবনের মতো হয়ে যাবে। কাউকে না কাউকে তো নিয়ম ভাঙতেই হতো। তুই সেই নিয়ম ভেঙেছিস। আই এম প্রাউড অফ ইউ বাবা। আশার মুস্কি এসে বলল, তুমি যে পৃথিবীর সেরা মা, তুমি জানো? জানি। আমি পৃথিবীর সেরা বলেই তো আমার ছেলেটা সেরা হয়েছে। পিয়াসার বাবা মায়ের কাছে আমি ভীষণ বড় গলা করে বলেছি, পিয়াসার কখনো অযত্ন হবে না। মৃত্যুর আগ মুহূর্তে এই কথাটা যেন তোর মনে থাকে। স্বামী স্ত্রীর সম্পর্ক এই দুনিয়ার সব সম্পর্কের ঊর্ধ্বে। সেই সম্পর্ক বাবা মা ভাই বোনের জন্য যাতে কখনো নষ্ট না হয়। মেয়েরা সবকিছু ছেড়ে স্বামীর কাছে আসে, স্বামীকে কিছুই ছাড়তে হয় না। স্বামী যদি স্ত্রীকে বুঝতে না পারে তাহলে সেই নারীর জীবন বৃথা। আমি চাই না আমার ছেলে কারো চোখের জলের কারণ হোক, কখনো কেউ অভিযোগ করুক তাকে নিয়ে। খোদার দরবারে যাতে দোয়া আসে সবার আগে, অভিযোগ না। আশার কথা বলতে পারে না, মায়ের গভীর ক্ষতটা আশার অনুভব করতে পারে, কিন্তু সে মায়ের আঘাত বুঝতে পারছে না। আশার মনে মনে প্রতিজ্ঞা করে, মা যেমন কষ্ট পাচ্ছে সে কখনো এমন কষ্ট পিয়াসাকে পেতে দিবে না, ঢাল হয়ে রক্ষা করবে। পিয়াসা রুমে এসে দেখে আশার জেগে আছে। পিয়াসার সহজ ভঙ্গিতে জিজ্ঞেস করলো, কাজটা কি ঠিক হয়েছে বলুন তো? নির্জন ভাইয়ের ডিভোর্স হলো, দাদি বাড়ি ছাড়লো, আপনি আমাকে নিয়ে বের হয়ে এলেন। সবকিছু কেমন হুট করে হয়ে গেল না? আমাদের না আসায় বোধহয় ভালো ছিল। আমি তোমার হাজবেন্ড পিয়াসা। আমার বউয়ের বিন্দুমাত্র অপমান আমি বরদাস্ত করব না। পিয়াসার কেমন অদ্ভুত অনুভূতি হয়। সকালে নাস্তার টেবিলে আসার বলল, বাসা পাওয়া গেছে পিয়াসা, নাস্তা সেরে আমরা বাসা দেখতে যাব। পিয়াসা মাথা নাড়িয়ে সায় জানায়। নাস্তার পর দুজন বাসা দেখতে যায়। ধানমন্ডি এরিয়াতেই একটা ফ্ল্যাট দেখা হয়েছে। বাসায় ঢুকে পিয়াসা চমকে যায়। এত বড় বাসা, 4টি বেডরুম, একটা ড্রয়িং রুম, একটা ডাইনিং রুম, কিচেন রুম, বারান্দা 3টি। সবচেয়ে ভালো লাগে সবগুলো রুমের সাথে অ্যাটাচ বাথরুম দেওয়া আছে, একটা কমন বাথরুমও আছে। কিচেন রুমটা অনেক বড়। পিয়াসা ভাবে, এত বড় বাসা কি তাদের আদৌ দরকার? তাছাড়া এত বড় বাসার ভাড়াও নিশ্চয়ই অনেক বেশি হবে। আস্তে করে আশারকে বলল, এত বড় বাসা নিয়ে আমরা কি করব? আমাদের তো এখন এক রুমের একটা বাসা হলেই চলবে। সেখানে এত বড় বাসার কি দরকার বলেন? লজ্জা আর বলল না অনেক টাকা নষ্ট হবে এই বাসা নিলে। সেটা বললে আশার যদি কিছু মনে করে? আশার হেসে বলল, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তোমার যাতে কখনো মনে না হয় কোন একটা সময় আমার জন্য তোমার কষ্ট হয়েছে। তুমি এক রুমের বাসায় থেকে অভ্যস্ত নও পিয়াসা, আর না আমি। তাছাড়া তুমি ভয় পেও না, এই বাসা ভাড়া দেওয়ার মতো অ্যাবিলিটি তোমার হাজবেন্ডের আছে। আমি যতদিন বেঁচে আছি তোমাকে রানীর মতো রাখতে চাই, যাতে মরে গেলে
প্রতিটি মুহূর্তে তুমি আমাকে মিস করো। পিয়াসার বুক কেঁপে উঠে মরার কথা বলায়। অনাকাঙ্ক্ষিতভাবে এই মানুষটার সাথে তার জীবন জুড়ে গেছে। সে ভালো করে কথাও বলে না, তবুও কেন মনের ভেতর তার জন্য হঠাৎ করে এত দরদ জন্ম নিল? কেন ইচ্ছে করছে শক্ত করে জড়িয়ে ধরে বলতে যে এরকম কথা যাতে কখনো না বলে। রাগ করে মহুয়া বেগম মেয়ের সাথে বের হয়ে এসেছেন ঠিকই, কিন্তু ভেতরে ভেতরে ভীষণ অসহায় অনুভব করছেন। নিজের মেয়েকে তার চেনা আছে। সকাল হয়েছে অনেকক্ষণ হলো, প্রায় 10টা বাজতে চলেছে। এখনো কিছু খাওয়া হয়নি। শিরিনকে ডেকে বলতেই শিরিন থমথমে সুরে বলল, ঘরে খাবার মতো কিছু নাই মা। নীরা ঘুম থেকে উঠলে হোটেল থেকে নাস্তা আনবে। নীরাকে উঠতে বল, 10টা বেজে গেছে প্রায়। না মা, আমি ডাকতে পারবো না। ওর সময় হলো নিজেই উঠবে। নীরা ঘুম থেকে উঠলো 11টার পর। উঠে দোকান থেকে চা আর পাউরুটি নিয়ে এলো। মহুয়া বেগম এসব খাবার খান না। শিরিনকে সেই নিয়ে মোটেও উদ্বিগ্ন মনে হলো না তার। 1 কাপ চা আর 2টা পাউরুটি দিয়ে গেল শিরিন। মহুয়া বেগম কিছু বললেন না। চা 1 চুমুক মুখে দিয়ে তিনি ফেলে দিলেন। এত জঘন্য চা মানুষ খায়? পাউরুটি 2 পিস পানিতে চুবিয়ে খেয়ে নিলেন। দুপুরের দিকে শিরিন আর নীরা বাজারে গেল। মহুয়া বেগম অস্থির হয়ে গেলেন খিদায়। মীরা আর মিনি দুজনে রুমের দরজা বন্ধ করে আছে। মহুয়া বেগম একা। এই মুহূর্তে তার ভীষণ মনে পড়ল তার বাড়ির কথা। এতক্ষণে রজনী তার জন্য খাবার নিয়ে যেত। একটা দীর্ঘ নিঃশ্বাস বের হয়ে আসে বুক চিরে। হঠাৎ করে তার মনে হয় মেয়ের বুদ্ধি ধরে তিনি বউদের ওপর অনেক অন্যায় করে গেছেন। তিনি ভেবেছেন এতে বউয়েরা তাকে ভয় পাবে, মান্য করবে, সম্মান করবে। ভয় পায়, মান্য করে ঠিকই, কিন্তু সম্মান মন থেকে করতে পারে না। শিরিন ফিরে রান্না করতে করতে তার সন্ধ্যা হলো। এত বেলা পর্যন্ত না খেয়ে থাকায় মহুয়া বেগমের মাথা ব্যথা শুরু হয়ে গেল। শরীর কাঁপতে লাগলো। শিরিন অবশ্য মায়ের এতটা খেয়াল করলো না। তার মন মেজাজের নেই ঠিক। এই মুহূর্তে মা হোক আর যেই হোক, শিরিনের চোখে লাগছে না যেন। অনব্যস্ত হাতে রান্না খুব একটা সুস্বাদু হয়নি। মহুয়া বেগম খেতে পারলেন না। অতিরিক্ত লবণ হয়েছে রান্নায়। বিরক্ত হয়ে বললেন, এসব কি ছাতার মাথা রান্না করেছিস? শিরিন কিছু বলার আগে নীরা বলল, যা রান্না করেছে তাই খাও, না হলে নিজে রান্না করে খাও। গলা উঁচু করে কথা বলবে না নানি। এটা তোমার জমিদার বাড়ি না, এটা আমাদের বাড়ি। মহুয়া বেগম হতবিহ্বল হয়ে বললেন, কি বললি তুই? তোর এত বড় স্পর্ধা? হ্যাঁ, স্পর্ধা আমার। তুমি কোন সাহসে এরকম ধমক দিয়ে কথা বলো আমাকে? তোমার খাই না এখন যে তোমার হুমকি ধমকি শুনবো আমি। তুমি আমাদের বাড়িতে আছো, আমাদের কথা তোমার শোনা লাগবে। মহুয়া বেগম চমকে যান। বিড়বিড় করে বললেন, তোদের জন্য কিনা আমি রাগ করে বাড়ি থেকে চলে এসেছি। শিরিন ক্ষুব্ধ হয়ে বলল, কেন আসলা? কে বলছে আসতে তোমাকে? আমি বলছি আসতে? এসে আমার ঝামেলা বাড়ানো তো বাড়াইছো, আবার আমার মেয়ের সাথে ঝামেলা করো। মহুয়া বেগম ধাক্কা খান। একদিনই মেয়ে নাতনির রূপ বদলে গেল। কই, বউদের কত কিছু বলেছেন কত সময়। তারা তো কখনো এভাবে তাচ্ছিল্য করে কথা বলেনি। তাদের সাথে তো মেয়ে নাতনিকে নিয়ে সবসময় অশান্তি করেছেন। খাবার না খেয়ে মহুয়া বেগম উঠে গেলেন। শিরিনও কিছু বলল না। অযথা তার ঘাড়ে চেপে বসেছে এসে। তার কিসের দায়িত্ব? মহুয়া বেগমের নির্ঘুম রাত কাটল। মহুয়া বেগম আশ্চর্য হয়ে খেয়াল করলেন শিরিন একবারও তার কাছে আসেনি। রাতে খাবারও খেলেন না, ওষুধও না। একদিনে মহুয়া বেগম সবকিছু বুঝে গেলেন। লোকে বলে, কোদালে টানলে বুকের দিকে টানে। নিজের ছেলের ঘরে নাতি নাতনিদের যতই তাচ্ছিল্য করো, তারাই আপন হয়। মেয়ের ঘরে নাতি নাতনিদের যতই স্নেহ করো, তারা দূরেই চলে যায়। মহুয়া বেগম কি করবেন ভেবে পেলেন না। এত অসহায় আগে বোধ করেননি। রাতে পিয়াসা রজনীর সাথে কথা বলছিল। কথার মধ্যে রজনী বলল,
মা না জানি কি খাচ্ছেন না খাচ্ছেন ওই বাড়িতে। তোমার ফুফুর রান্না বান্নার নমুনা তো জানোই। পিয়াসা মুচকি হেসে বলল, আপনার খুব খারাপ লাগছে দাদির জন্য? রজনী এক মুহূর্ত ভাবে। মহুয়া বেগমের প্রতি তার অনেক রাগ, অভিমান আছে, এটা সত্যি, কিন্তু সেসবের বিচার আল্লাহ করবেন। কিন্তু রজনী তার ক্ষতি চায় না, তিনি ভালো থাকুক। মাথার ওপর মুরব্বির ছায়া থাকাও কল্যাণের। একদিন নেই, কেমন যেন অসম্পূর্ণ লাগছে সবকিছু। খারাপ লাগারই কথা মা, বউ শাশুড়ির সম্পর্ক কাটার মুকুটের মতো। মাথায় থাকলে ক্ষত বিক্ষত অনুভূতি হয়, না থাকলে বুকের ভেতর মরুভূমির শূন্যতা অনুভব হয়। মাথার ওপর মুরব্বির ছায়া ছিলেন উনি, এই যে আজকে নেই, সাথে মনে হয় প্রচন্ড রোদের তাপ মাথার ওপর। কিছু সম্পর্কে এমনই হয় মা, রাগ, অভিমান, ঘৃণা করতে করতে কবে যেন সেসবের চাইতেও বেশি ভালোবাসা জন্মে যায়। দূরে সরে যাওয়ার চেষ্টা করতে করতে একসময় রক্তের সাথে মিশে যায়। পিয়াসা মন খারাপ করে বলে, আমি সরি মা, আমার জন্যই তোমাদের বাড়িতে এত সমস্যা হলো। বোকা মেয়ে, তুই সরি হবি কেন? এটা তো হওয়ারই ছিল। আজীবন নিয়ম মেনে কেউ চলতে পারে না। নিয়ম তৈরি হয় মানুষের ভালোর জন্য, সেই ভালোর জন্যই আবার নিয়ম ভাঙতে হয়। মাঝে মাঝে ঝড় ওঠা ভালো, তাতে সবাই বুঝতে পারে সবকিছু সব সময় একই নিয়মে হবে না। প্রতিদিনই যে রোজ ঝলমলে দিন হবে তার কোনো নিশ্চয়তা নেই। জীবনে নানা রকম দিনই আসবে, সব দিন একই রকম হচ্ছে না বলে যার ক্ষোভ সে বোকার স্বর্গে বাস করে। আগের দিন পিয়াসারা নতুন বাসায় উঠেছে। আজকে আসার পিয়াসাকে নিয়ে বের হলো প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করতে। একটা সংসার শুরু করতে গেলে সুই থেকে শুরু করে কত কিছুই প্রয়োজন হয়। তাছাড়া পিয়াসার রেজাল্ট বের হবে পরশুদিন, এরপর চান্স পেলে ভর্তি হবে ঢাবিতে, নয়তো কোনো প্রাইভেটে। ক্লাস শুরু হয়ে গেলে পিয়াসা ব্যস্ত হয়ে যাবে। কেনাকাটা করতে বের হয়ে পিয়াসা টের পেল তার কেমন যেন আনন্দ লাগছে। বিছানার চাদর, জানালার পর্দা কিনতে গিয়ে পিয়াসার মনে হলো সেজন্য সত্যি সত্যি গৃহিণী হয়ে গেছে। পিয়াসার রেজাল্ট দিয়েছে। রেজাল্ট পেয়ে পিয়াসা হতভম্ব হয়ে তাকিয়ে আছে আশারের দিকে। আশারের ঠোঁটের কোণে মুচকি হাসি রেখা। পিয়াসা আচমকা ছুটে গিয়ে আশারকে শক্ত করে জড়িয়ে ধরে। এই প্রথম স্বেচ্ছায় মন থেকে ভালোবেসে পিয়াসা আশারকে জড়িয়ে ধরল। আশার পিয়াসার চুলে হাত বুলিয়ে দিয়ে বলল, আঙ্কেল আন্টিকে সুখবরটা জানাও। পিয়াসা ছুটে গিয়ে ফোন নিয়ে আসে। ডায়াল করতে যাবে সেই মুহূর্তে আশার বলল, আচ্ছা শোনো, কল করার দরকার নেই, এর চেয়ে ভালো আমরা দুজন গিয়ে সরাসরি খবরটা দিব। আঙ্কেল আন্টির কেমন রিয়াকশন হয় নিজ চোখে দেখবে। খুশিতে পিয়াসার নিজেকে পাগলের মতো লাগছে। তার পরিশ্রম সার্থক হয়েছে, তাতেই রাজি হয়ে গেল পিয়াসা। তাৎক্ষণিক ছুটে যায় ব্যাগ গোছাতে। খানিক বাদে আশার রুমে যায়। পিয়াসা আশারকে দেখে সহজভাবে বলল, শুনুন, আপনার সবকিছু কিন্তু আমি ব্যাগে নিয়ে নিয়েছি। আশার অবাক হয়, একটা জিনিস ভালো করে বুঝতে পারে। বাড়ি থেকে বের হয়ে আসার পর পিয়াসা আস্তে আস্তে আশারের সাথে সহজ হচ্ছে। সম্পর্কটা আগে যেমন দমবন্ধ মনে হতো, পিয়াসা আশারকে এড়িয়ে যাওয়ার জন্য ড্রয়িং রুমে বসে থাকতো। আশার পিয়াসাকে স্বস্তি দেওয়ার জন্য ছাদে বসে থাকতো। নতুন বাসায় আসার পর এখন আর আগের মতো লুকোচুরি করছে না পিয়াসা, বরং আগের চাইতে একটু কথাবার্তা বলছে নিজ থেকেও। আশার জিজ্ঞেস করলো, কি নিয়েছো তুমি? আমার কি কি দরকার তুমি কি তা জানো? পিয়াসা মিষ্টি হেসে আশারের সামনে এসে দাঁড়ায়। 3 সেট শার্ট প্যান্ট, 2টো টি শার্ট, 2টো ট্রাউজার, হেয়ার জেল, একটা নতুন টুথব্রাশ, টুথপেস্ট অবশ্যই আপনার পছন্দের ব্র্যান্ড, একটা টাওয়াল, বডি স্প্রে, এক জোড়া স্লিপার। এত কিছু? প্রথমবার শ্বশুর বাড়ি যাচ্ছেন, 2 দিন ভালো করে না বেরিয়ে তো আসতে দিব না। এজন্য যাতে কোনো কিছুর বাহানা দিয়ে আসতে না পারেন, তাই সবকিছু নিয়ে নিয়েছি আপনার। বাসা থেকে বের হওয়ার আগে পিয়াসা রজনীকে কল করে জানায় ওর রেজাল্ট এবং বাবার বাড়ি যাওয়ার কথা। রজনী শুনে শান্তি পায়। দুজনের মধ্যকার সম্পর্কটা যে দূরত্বের
তা রজনীর চোখে ঠিকই পড়েছে। রজনী নিজেই ভেবে রেখেছিল যে কোনোভাবে সুযোগ পেলে ওদেরকে আলাদা বাসায় থাকার কথা বলবে। সেই সুযোগ যে বৈশাখীর কর্মকাণ্ডে হয়ে যাবে এত শীঘ্রই রজনীর জানা ছিল না। বহুদিন বাদে রজনীর অন্তরটা শান্তিতে ভরে গেছে। পিয়াসা সিরাজুল ইসলামকে কল করলো। সিরাজুল ইসলাম আশারের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছেন, কিন্তু পিয়াসার ওপর তার কোনো রাগ নেই। ছেলের কর্মকাণ্ডের জন্য পুত্রবধূকে দোষারোপ করার মতো মানসিকতা তার নেই। পিয়াসার রেজাল্টের কথা শুনে ভীষণ আনন্দিত হলেন তিনি। বহুদিন বাদে পিয়াসা বাড়িতে যাচ্ছে। আশার শ্বশুর বাড়ি যাওয়ার সময় রাজ্যের জিনিসপত্র কিনেছে। পিয়াসা যতই নিষেধ করে আশার ততই কেনাকাটা করতে উৎসাহী হয়। প্রথমবার শ্বশুর বাড়ি যাচ্ছে বলে কথা। বাড়ির সামনে আসতেই পিয়াসার মনে পড়ল মায়ের কথা। এইচএসসি পরীক্ষার পর যখন পিয়াসা কোচিং করতে ঢাকায় যাবে সিদ্ধান্ত হলো, মা ভীষণ কেঁদেছে। সেদিন বলেছিল মেয়েরা একবার বাড়ি থেকে বের হলে এরপর সে বাড়ির অতিথি হয়ে আসে। বাড়ির সাথে যোজন যোজন দূরত্ব তৈরি হয়। মিথ্যা ভাবেনি মা, সেই যে বের হয়েছে। পিয়াসা বাড়ির মেয়ে হয়ে আজকে ফিরে এলো, আবার অন্যের বউ হয়ে। শারমিন ঘরেই ছিল। একটা না একটা গাড়ির হর্ন। দরজা খুলে শারমিনের পা যেন হঠাৎ থমকে গেল। সামনে পিয়াসা, তার মেয়ে, বিয়ের পরে প্রথম ফিরে এসেছে। অজান্তে বুকের ভিতরটা কেমন ফাঁকা হয়ে যায়। এক মুহূর্তে সব গুলিয়ে যায়। আনন্দ, অবিশ্বাস, অভিমান আর উপচানো ভালোবাসা। শারমিনের চোখ পিয়াসার মুখে আটকে যায়। পিয়াসাকে মিষ্টি করে হাসছে। যে প্রশান্তের নাম সংসার। শারমিনের বুকের ভেতরটা হু হু করে ওঠে। কতগুলো না বলা কথা যেন ঢল নামে হৃদয়ের ভেতর থেকে। হাতটা নিজে থেকে উঠে যায়, ঠোঁট কাঁপে, গলা দিয়ে কোনো শব্দই বেরোয় না। শুধু মনে হয় এই তো আমার পিয়াসা, আমার বুকের ধন, আমার মানিক রতন, যাকে পেয়ে আমি পূর্ণ হয়েছিলাম, যে আমার জীবনে এসেছে আলোর প্রদীপ হয়ে। কেমন আছিস মা? ততক্ষণে পিয়াসা ছুটে এসে মায়ের বুকের মধ্যে মুখ গুজে ফেলে। সেই চেনা গন্ধ মায়ের শরীরের, মায়ের শাড়ির আর চুলের হালকা তেলের গন্ধ। এক মুহূর্তে সমস্ত দূরত্ব, মনের সব যন্ত্রণা সব গলে যায়। কিন্তু তোমার বুকটাই আমার সবচেয়ে নিরাপদ জায়গা। মনে মনে বলে, তুমি না জানলো প্রতিদিন মনে মনে তোমায় ছুঁয়ে থাকি মা। তোমাকে কি ভীষণ মিস করি, বোঝাতে পারবো না। শারমিন ওকে শক্ত করে জড়িয়ে ধরে। মুখে কোনো শব্দ নেই, কিন্তু বুকের মধ্যেকার ঢেউ যেন চিৎকার করে বলে, তোকে না বলে কতদিন ভেবেছি, এই এখন যদি এসে পড়িস, এই এখন যদি দরজায় দাঁড়িয়ে হাসিস। তুই এলি মা, তুই এলি। এক হাত পিয়াসার মাথায়, আরেক হাতে ওর পিঠে। আমাকে বললি না কেন আসবি যে? তোর বাবা জানলে তো আজকে চেম্বারে যেত না। পিয়াসা মুখ তুলে তাকায়। মায়ের চোখে জল দেখে ওর গলার স্বর আটকে যায়। ফিসফিসিয়ে শুধু বলে, মা, তোমাকে না বলে আসার কারণ ছিল একটাই। তোমার চোখে হঠাৎ ভালোবাসা দেখে আমার বুকটা ভরে উঠুক, ঠিক সেভাবে যেমন করে ঝড়ের রাতে কুড়িয়ে পাওয়া আমাকে বুকের ভেতর লুকিয়ে রেখেছিলে পরম যতনে। আমি সেটাই চেয়েছিলাম মা। শারমিন চোখের জল মুছতে মুছতে বলেন, খবরদার এসব বলবি না। তোকে আমি কুড়িয়ে পাইনি, তুই আমার মেয়ে। আল্লাহ তোকে আমার জন্য পাঠিয়েছেন। মা মেয়ের দীর্ঘ কান্নাকাটি শেষ হতে আশার এগিয়ে এসে সালাম দেয় শারমিনকে। মেয়েকে পেয়ে ভুলেই গেছেন জামাইও সাথে আছে। শারমিন হেসে জবাব দেয়, তারপর ওদের নিয়ে ভেতরে যান। মহুয়া বেগমের সময় ভীষণ খারাপ যাচ্ছে। ছেলেরা কেউ তাকে নিতে আসছে না। তিনিও রাগ করে বের হয়ে এসেছেন, বিধায় বাড়িতে ফিরতে পারছেন না। এই কয়দিনে তার শরীর ভেঙে গেছে। শিরিনকে তার ভীষণ ভয় করে। শিরিন কেমন পাগলের মতো ব্যবহার করছে তার সাথে। রাতে খাওয়ার টেবিলে শিরিন নরম সুরে বলল, মা, তোমার সাথে একটা কথা আছে। মহুয়া বেগম অবাক হলেন। বাড়ি থেকে আসার পর শিরিন তার সাথে কেমন করে কথা বলে জানি, আজ হঠাৎ এমন নরম সুরে কথা বলছে। নীরা মাথা নাড়িয়ে ইশারা করে শিরিনকে। শিরিন বলল, মা,
বাড়িটা তো তোমার নামই, ওই বাড়িটা তুমি আমার নামে লিখে দাও। মহুয়া বেগম চমকে ওঠেন। পাগল হয়ে গেছে নাকি শিরিন? কি বলছো? বাড়ি তোর নামে লিখে দিব মানে? তোর আব্বা মারা যাওয়ার আগে সব সম্পত্তি ভাগ করে দিয়ে গেছেন। তোদের দুই বোনেরও দিয়ে দেওয়া হয়েছে। তোদের ভাগেরটা। ওই বাড়ি আমার, ছেলেদের। মীরা হিসিয়ে বলল, না নানি, ওই বাড়ি তুমি আমার মায়ের নামে করে দিবে। ওখান থেকে আমাদের বের করে দিয়েছে। তোমার ছেলেরা যেভাবে, সেভাবে ওদের বের করে দিব আমরা। মহুয়া বেগম কঠোর হয়ে বললেন, খবরদার শিরিন, আর কখনো এসব কথা বলবি না। ওই বাড়ি আমার ছেলেদের। আমি কখনোই এমন অন্যায় করতে পারবো না। শিরিন চোখ রাঙিয়ে বলল, তা বললে তো হবে না মা। তোমার ছেলেরা যে তোমাকে আর ওই বাড়িতে নিবে না তুমিও জানো, আমিও জানি। তাই তোমার উচিত ওদের একটা শিক্ষা দেওয়া। আমার ছেলেরা কোনো অন্যায় করেনি, আমি বরং ওদের সাথে অনেক অন্যায় করেছি। তোর জন্য তো ছেলেদের কত হেনস্থা করেছি, কিন্তু এই কাজ কখনো হবে না। নীরা রেগে উঠে বলল, ওই বাড়ি আমার মায়ের নামে চাই নানি, তুমি দিতে বাধ্য। মহুয়া বেগম রাগ করে উঠে যান খাবার না খেয়ে। শিরিন বলল, কতদিন থাকবে না খেয়ে? এখানে যখন আছে দিতে বাধ্য। কোনো মতে বাড়িটা তোমার নামে করতে পারলে পরদিনই ডেভেলপারকে দিয়ে দিব মা। এরকম একটা বড় জায়গায় কত কিছু যে হবে আর কত টাকা পাওয়া যাবে ভাবতে পারছো? মামলা হামলা করে লাভ নেই মা, মামাদের হাত অনেক লম্বা। ওদেরকে এভাবে শিক্ষা দিতে হবে, নানিকে ফুসলায়। সোজা আঙুলে ঘি না উঠলে পরে না হয় আঙুল বাঁকিয়ে নিব। শিরিন হাসে। সারা জীবন শুনে এসেছে শ্বশুরবাড়ি মধুর হাড়ি, এখন তা টের পাচ্ছে আশার। জামাই আদরটা 3 দিনই তার কাছে অত্যাচার বলে মনে হচ্ছে। শ্বশুর শাশুড়ির ভাবখানা এমন, যেন সে দীর্ঘ সময় দুর্ভিক্ষের অঞ্চলে থেকে সদ্যই বাসায় ফিরেছে। তাই যেভাবেই হোক তাকে খাওয়াতে হবে। আর তার বউ, তিনি তো আরো এক কাঠি উপরে। খাবার সামনে এনে এমন হুমকি ধামকি শুরু করে, আশার বাধ্য ছেলের মতো খেতে বসে যায়। পিয়াসার আশারকে বেকায়দায় ফেলতে ভীষণ আনন্দ হচ্ছে। পিয়াসা অবাক হয়ে খেয়াল করে সে আশারের সবকিছুতেই খেয়াল রাখছে। এতটাই খেয়াল রাখছে যে বাবা মায়ের আবদার রক্ষার্থে আশার যখন অনিচ্ছা সত্ত্বেও প্লেটে গরুর ভুঁড়ি তুলে নিল, পিয়াসা এসে মাকে নিষেধ করলো। শ্বশুর শাশুড়ির আগ্রহ দেখে আশার চক্ষু লজ্জা বলতে পারেনি সে ভুঁড়ি পছন্দ করে না। সেই বিপদের মুহূর্তে পিয়াসা ছুটে আসা আশারকে রক্ষা করতে। অবসরে বসে পিয়াসা আনমনে ভাবে সে কিভাবে জানলো আশার ভুঁড়ি অপছন্দ করে। পরক্ষণে বুঝতে পারলো বৈশাখী আপার বিয়ের দিন যখন গরু জবাই করা হয়, তখন রজনী আন্টি কথার কথা বলেছেন যে তাদের পরিবারের সবাই গরুর ভুঁড়ি পছন্দ করে, শুধু তার ছেলেটা ছাড়া। অনেক আগের কথা, অথচ কিভাবে পিয়াসার মনে রইল ভেবে পায় না পিয়াসা। পিয়াসার সাথে আশারও অবাক হয়। পিয়াসা তার ব্যাপারে জানে, এটা সে কখনো ভাবেনি। সবসময় অবহেলা দেখানো মেয়েটার মনে তার জন্য কিছুটা হলেও জায়গা আছে তাহলে। আশারের ভীষণ আনন্দ হয়। দুপুরের খাওয়ার পর পিয়াসা সোফায় বসে একটা বই পড়ছিল। আশার আর আনোয়ার চৌধুরী গল্প করছেন। কলিং বেলের শব্দ শুনে পিয়াসা উঠে যায়। একটানা কলিং বেল টিপে যাচ্ছে দরজার ওপাশে থাকা মানুষটা। শারমিন রান্নাঘর থেকে বের হয়ে এলেন এত শব্দ শুনে। আনোয়ার চৌধুরী আর আশারও কথা বন্ধ করে সদর দরজার দিকে তাকালো, একটানা বেল বাজাতে থাকা মানুষটাকে দেখার জন্য। পিয়াসা দরজা খুলতেই দেখে মধ্যবয়সী এক হাড় জিরজিরে লোক দাঁড়িয়ে আছে সামনে। পিয়াসা জিজ্ঞেস করলো, কাকে চাই? সামনে থাকা লোকটা কথার উত্তর দিল না, তাকিয়ে রইল পিয়াসার দিকে। পিয়াসা অপ্রস্তুত হয়ে জিজ্ঞেস করলো, কে আপনি? তোর বাবা। পিয়াসা ভীষণ চমকে ওঠে। এক মুহূর্ত সময় লাগে তার বুঝতে কে এই লোক। মুহূর্তে পিয়াসার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে যেন। আনোয়ার চৌধুরীর মনে হলো কেউ তার কলিজা ধরে টান দিয়েছে। এত বছর ধরে বুকে রক্ত দিয়ে বড় করে তোলা মেয়েটার সামনে এসে যখন অন্য কেউ বাবা বলে দাবি করে, সেই যন্ত্রণা সহ্য করা যায় না। ওর বাবা আমি, আনোয়ার চৌধুরী। শাহেদ করুণ হেসে বলল,
যতই আপনি ওর বাবা বলেন নিজেকে, আপনি নিজেও জানেন আপনি ওর বাবা না। পুরো দুনিয়া যদি অস্বীকার করে আমাকে ওর বাবা হিসেবে, তবুও সত্যিটা মিথ্যে হয়ে যাবে না। আমি ওর বাবা, ডাক্তার সাহেব। পিয়াসার সারা শরীর থরথর করে কাঁপতে থাকে। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা তার জন্মদাতা পিতা, সেই পিতা যিনি কন্যা জন্মের 12 বছর হওয়ার পরেও দেশে তার ইচ্ছে করেনি একবার কন্যাকে দেখার, যিনি তার জন্মদাত্রীকে এতটাই কষ্ট দিয়েছেন যার জন্য তিনিও বাধ্য হয়ে তাকে ছেড়ে চলে গেল। 12 বছরের একটা কন্যার কথা দুজনের কেউই ভাবল না। বিশাল পৃথিবীতে একা হয়ে ঝরে পড়া ফুলটাকে তুলে আনলেন যে দুজন মহৎ প্রাণ মানুষ, যারা তাকে আস্থা করে থেকে তুলে এনে হৃদয়ের ফুলদানিতে সাজিয়ে রেখেছেন। বুকের এক ফোঁটা রক্ত ঢেলে তাকে বাঁচিয়ে তুলেছেন, তারাই তো তার সবচেয়ে আপন। শাহেদ এগিয়ে এসে পিয়াসার দিকে হাত বাড়ায়। চিৎকার করে পিয়াসা আনোয়ার চৌধুরীকে জড়িয়ে ধরে। আনোয়ার চৌধুরীর অশান্ত হৃদয় মুহূর্তে শান্ত হয়ে যায়। শাহেদ চুপচাপ তাকিয়ে দেখে। তেমনই তাকিয়ে থাকে আশার। এই মেয়েটা একটু একটু করে তার কালো অতীত থেকে যখন বের হয়ে আসতে চলেছে, তখন আবারও সে অতীত তার সামনে এসে দাঁড়ালো। আবারও পিয়াসা ভেঙে পড়বে। কাউকে বুঝতে না দিল এই কয়েকদিনে আশার ভালো করে বুঝে গেছে পিয়াসার বুকের ভেতর একটা দুঃখের সমুদ্র নিয়ে বেঁচে আছে। সময় অসময়ে সেই সমুদ্রে ঝড় উঠে, আর সেই ঝড় উঠলেই পিয়াসা অন্যরকম হয়ে যায়। তখনই তার স্বামী স্ত্রীর সম্পর্কের ওপর অবিশ্বাস চলে আসে। প্রথম আশার কষ্ট পেল, এখন বুঝে সবকিছু। সময় দিলে এই দুঃখের সমুদ্র সুখের রূপ নিবে। আশার সে প্রচেষ্টাই করে যাচ্ছে। পিয়াসার জীবনটা স্বাভাবিক হোক, এটাই আশারের সবচেয়ে বড় চাওয়া। শাহেদের ভীষণ ইচ্ছে করছে তার মেয়েটাকে একবার ছুঁয়ে দেখার। পিয়াসার পুরোপুরি ওর মায়ের মতো দেখতে হয়েছে। একসময় অনেক অন্যায় করেছে নিজের স্ত্রী কন্যার উপর। উপরওয়ালা সেই শাস্তি তাকে দুনিয়াতেই দিয়েছেন। গলার ভেতর ভীষণ জ্বালা করছে, সেই সাথে কাশি তো নিত্য সঙ্গী। শেষ কবে পেট ভরে খাবার খেয়েছে মনে পড়ে না। আনোয়ার চৌধুরী তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ। লোকটার কণ্ঠস্বর কেমন যেন। হুট করে জিজ্ঞেস করে, আপনার কি কোনো অসুখ করেছে? আপনাকে দেখে ঠিক মনে হচ্ছে না। আমি যা ভাবছি তা যদি সঠিক হয়, তবে আপনার ল্যারেঞ্জিয়াল ক্যান্সার। একটা সময় নিজের স্ত্রী কন্যার উপর যতটা অন্যায় করেছি, ততটা অন্যায় নিজের উপরও করেছি। সুখ ভেবে সিগারেট আর মদকে আপন করে নিয়েছি। আল্লাহ সেই শাস্তি আমাকে দুনিয়াতেই দিয়েছেন। আমার সময় ঘনিয়ে এসেছে। আমি আমার মেয়েটাকে জীবনে প্রথম নিজের চোখে দেখেছি আজকে। আজ মনে হচ্ছে আল্লাহ আমার ওপর এখনো সদয় আছেন। যদি আল্লাহ আমার 2 চোখ 2 কান নিয়ে যেত, তাহলে আমি মরে গেল আমার আফসোস থাকতো। একবার মেয়েকে দেখিনি, কথা বলতে পারিনি, আমার আর কোনো আফসোস নেই। আমার সারা শরীরও যদি এখন ক্যান্সার বাসা বাঁধে, আমার আফসোস থাকবে না। আমি ওকে আপনাদের থেকে নিয়ে যেতে আসিনি। আমি চাইলেও ও যাবে না, তা আমি জানি। আমি ক্ষমা চাইতে এসেছি ওর কাছে। আমাকে তুই ক্ষমা করে দে। পিয়াসা হেসে ফেলে। আপনি ভেবেছেন আপনার অসুস্থতার কথা শুনে আমি আপনার করা সব অন্যায় ভুলে যাব? আপনাকে ক্ষমা করে দিব? কখনো না। আপনার কষ্টে আমার বিন্দু মাত্র করুণা জন্মাচ্ছে না। আমিও প্রতিনিয়ত কষ্টের সাথে লড়াই করে বড় হয়েছি। আপনি তো আজ মরতে মরতে এখানে এসেছেন, আর আমি প্রতিদিন একটু একটু করে মরতে মরতে বেঁচে উঠেছি। আপনার প্রতি আমার কোনো রাগ নেই, তবে আপনি ক্ষমাও পাবেন না। আপনার আর আপনার স্ত্রীর সাথে আমার হিসাব হবে শেষ বিচারের দিন, যেদিন বিচারক হবেন আমার আল্লাহ। সেদিন আপনাদের থেকে আমি হিসাব চাইব। শাহেদ আর দাঁড়ায় না, তার সারা শরীর কাঁপছে। পিয়াসার প্রতিটি কথা কেমন ছুরির মতো এসে তাকে কেটে
ফালা ফালা করে দিচ্ছে। সাহেদ চলে আসতেই পিয়াসা দরজা বন্ধ করে দেয়। যেন কিছুই হয়নি এমন করে হেসে গিয়ে শারমিনের কাছে যায়। পিয়াসা যতটা নিজেকে খুশি প্রমাণ করতে যায়, ততই সবার চোখে পড়ে ওর ভেতরের যন্ত্রণা। রান্নাঘর থেকে পিয়াসার অকারণ খিলখিল হাসির শব্দ শোনা যাচ্ছে। আনার চৌধুরী আর আশার দুজনেই চুপ হয়ে বসে আছে। আশারের কেমন যন্ত্রণা অনুভব হয়। পিয়াসা হাসছে, অথচ সেই হাসিতে কোনো প্রাণ নেই। কেমন মেকি লাগছে সবকিছু। আশার আর থাকতে পারে না, উঠে রান্নাঘরে যায়। পিয়াসাকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে হাত ধরে রান্নাঘর থেকে বের করে পিয়াসার রুমে নিয়ে দরজা বন্ধ করে দেয়। পিয়াসাকে শক্ত করে জড়িয়ে ধরে আশার। যে হাসিতে প্রাণ নেই, সে হাসি সবাই বুঝতে পারে পিয়াসা। আমার দেহে যে প্রাণ আছে তাই তো অনেক, এই দেহেই তো প্রাণ থাকার কথা ছিল না। তুমি সাহসী মেয়ে পিয়াসা, সব সামলে নিতে পারবে। জানেন, একটা সময় কত ছটফট করেছি একটু বাবার সাথে কথা বলার জন্য। কখনোই বাবা আমার সাথে কথা বলেনি। বাবা নামের মানুষটা কেমন হয় তাই আমি জানতে পারিনি 12 বছর পর্যন্ত। আমি শুধু দেখেছি বাবা মানে সব আবদারের ভান্ডার, বাবা মানে স্বপ্ন পূরণ। স্কুলে সবাই যখন বাবার গল্প করত, কার বাবা কি এনেছে সেসব বলতো, আমি তখন ভাবতাম এমনও হয়। আমার কাছে স্বপ্নের মতো মনে হতো। আমার ভেতরের ছোট্ট পিয়াসাটা কত কেঁদেছে বাবার সান্নিধ্য পাওয়ার জন্য। অথচ এখন যখন আমি একজন বাবা পেলাম, একটা পরিবার পেলাম, অতীতের কালো ছায়া থেকে নিজেকে মুক্ত করলাম, তখন কেন উনি আমার সামনে এলো? কেন সেই তিক্ত অতীত আবারও সামনে এসে দাঁড়ালো? আমি ভীষণ ভেঙে পড়ছি। বিশ্বাস করুন, আমি বোঝাতে পারছি না আমার কেমন লাগছে। নিজের জন্মদাতাকে অস্বীকার করার যন্ত্রণা ভীষণ ভয়াবহ। আমি নিজেকে ভীষণ কুল প্রমাণ করে সেটা করে এসেছি, অথচ ভেতরে ভেতরে আমার ভীষণ যন্ত্রণা হচ্ছে। বুকের ভেতর কেমন জমাট বেঁধে আছে যন্ত্রণা। আমার সবচেয়ে বড় আক্ষেপ কি জানেন? একটা সময় মানুষটাকে একবার দেখার জন্য আমার জন্মদাত্রী যতটা ছটফট করেছেন, ততটাই আমি ছটফট করেছি। একটা মেয়ে তার জন্মদাতার দেখা পেল তার 18 বছর বয়সে। এর চেয়ে নির্মম আর কি হতে পারে? মহুয়া বেগম শুয়ে আছেন, তার হাত পা টনটন করছে ব্যথায়। স্নায়ুগুলো যেন ছিঁড়ে যাচ্ছে ভিতর থেকে। চোখের পাতা ভারী, দৃষ্টি অস্পষ্ট। মনে হচ্ছে পৃথিবীটা কুয়াশার চাদরে ঢেকে গেছে। জিহ্বা শুকিয়ে কাঠ, ঠোঁট ফেটে চৌচির, কথা বলার শক্তিও নেই। শুধু নিঃশ্বাসটা এক একবারে বুক চিরে বেরিয়ে আসতে চায়। প্রতিটি শ্বাস নিচ্ছেন ধীরে, কিন্তু গভীরে কোথাও হাহাকার জমে আছে। কত অন্যায়, অবিচার, জুলুম করেছেন তিনি এক সময় সবার সাথে। আর 4 দিন ধরে তার ডায়াবেটিসের ওষুধ, ইনসুলিন বন্ধ করে দিয়েছে শিরিন। হুট করে ওষুধ বন্ধ হয়ে যাওয়ায় শরীর নিতে পারছে না। ফলস্বরূপ মহুয়া বেগম বিছানায় পড়ে গেলেন। মহুয়া বেগমের বুক ধকধক করে, মনে হয় এবার বুঝি হৃৎপিণ্ড থেমে যাবে। কান্না গলার কাছে আটকে আছে, বেরোতে পারে না। মহুয়া বেগম জানেন শরীরের রক্তে গ্লুকোজের মাত্রা আকাশ ছুঁয়েছে। বাইরে থেকে সবকিছু শুনতে পান। ঘড়ির টিকটিক, দরজার ওপাশে শিরিন ও তার মেয়েদের হাসির শব্দ। হুট করে দরজাটা খুলে যায়। শিরিন রুমে আসে। যার জন্য সমস্ত জীবন ছেলের বউদের প্রতি অবিচার করে এসেছেন, তার সে আদরের কন্যা এলো। দরজার সামনে দাঁড়িয়ে বলল, সিদ্ধান্ত বদলালে মা? তোমার জীবনের চাইতে ছেলে বউদের ওপর এত বেশি দরদ কবে থেকে মা? একটা বাড়ির জন্য নিজের জীবন দিতে দ্বিধা করছো না তুমি? আমি তোমার মেয়ে মা, কি হয় বাড়িটা আমার নামে লিখে দিলে? মহুয়া বেগম মলিন হেসে বলেন, আজীবন ওদের ওপর যে অন্যায় করে এসেছি,
নিজের জীবন দিয়ে যদি বিন্দুমাত্র প্রায়শ্চিত্ত হয় তাতে ক্ষতি কি? যে বাড়ি থেকে তোকে আর তোর মেয়েদের আমার ছেলেরা বের করে দিয়েছে, তোর জায়গা কখনোই ওই বাড়ির ত্রিসীমানাতে হবে না। আমি বেঁচে থাকতে কখনোই তোর উদ্দেশ্য সফল হবে না। সই না করে কতদিন থাকবা দেখা যাবে। আমার মেয়েকে তালাক দেওয়া, আমি তোমার ছেলেদের তোমাকে কাউকে ছাড়বো না। ওই বাড়ি থেকে ওদের বের করেই ছাড়বো মা, আর নয়তো তুমি লাশে বের হবে। মহুয়া বেগম তাকিয়ে থাকেন, চোখের কোনো অনুনয় নেই, এক বিন্দু অভিশাপও নেই, শুধু একটা অভিমান ভাসে চোখে। সে অভিমান যা জন্ম দিয়েছিল, লালন করেছিল, আর আজ মরতে বসে বুঝছে সবচেয়ে বড় ভুলটা করেছিল ভালোবেসে। তিনি সই করেন না। শিরিনের আনা কাগজটা পায়ের কাছে পড়ে যায়। শিরিন চলে যায়, দরজাটা খুলে রেখে যায়। অথচ বিছানা থেকে ওঠার শক্তি পান না মহুয়া বেগম। শুয়ে শুয়ে ভাবেন, একবার যদি ছেলেদের বা নাতিদের কারোর সাথে কথা বলতে পারতেন, একবার যদি জানাতে পারতেন তিনি কি অবস্থায় আছেন। রাতে সিরাজুল ইসলাম কল করেন শিরিনকে। এই নিয়ে 3 দিন কল করেছেন। শিরিন কল রিসিভ করেই বলল, কেন কল করেছেন আবার? বললাম না, মা বলেছেন উনি আপনাদের সাথে কথা বলতে চান না। তুই ফোনটা মায়ের কাছে নে, কথা বলবে কি বলবে না তা আমি বুঝবো। না, মা আমাকে সোজা বলে দিয়েছেন আপনারা 2 ভাই ওনার কাছে মৃত। বাকি জীবন যাতে আপনারা ওনার সামনে না আসেন, তা না হলে ওনার মরা মুখ দেখবেন। শিরিন কল কেটে দিল। মহুয়া বেগম জানেন না তার লোভী ধুরন্ধর মেয়ে কায়দা করে ছেলেদের কাছে তাকে অপরাধী বানিয়ে রাখছে। 6 দিন শ্বশুর বাড়িতে কাটিয়ে রাতের বেলা আশার পিয়াসাকে নিয়ে ফিরছিল। এই 6 দিন আশারের জীবনের সবচেয়ে সুন্দর সময় কাটিয়েছে সে। সবচেয়ে বেশি যে বিষয়টি আশারের ভালো লেগেছে তা হলো শ্বশুর শাশুড়ির মধ্যকার বন্ডিং। একে অন্যকে চোখে হারায় যেন। শ্বশুর যেমন কেয়ারিং, শাশুড়িও তেমনই সাপোর্টিং। প্রতিটি সন্তান যেমন দেখতে চায় তাদের বাবা মাকে। পিয়াসার বাবা মা তার জীবন্ত উদাহরণ। আনোয়ার চৌধুরী ছোট থেকে বড় প্রতিটি ব্যাপারে স্ত্রীর পরামর্শ নেন। রান্নাঘরে কাজ করার সময় কিছুক্ষণ পর পরই উকি মারেন, ঠান্ডা পানি শরবত বানিয়ে দেন। ঠিক তেমনি শারমিন আনোয়ার চৌধুরী মাঝরাতেও যদি কোনো কিছুর নাম নেন, শারমিন তাৎক্ষণিক সেটা করে দেয় স্বামীকে। দুজনের মধ্যকার সম্পর্ক এতটাই মধুর যে আশা রীতিমতো লজ্জা পাচ্ছিল। সারা জীবন বাবা মায়ের মধ্যকার অসুস্থ সম্পর্ক দেখে আশার বড় হয়েছে। কখনো দেখে দুজন একত্রে খানিকটা সময় কাটিয়েছে। কিছুদিন আগে বাবা যখন মাকে নিয়ে ঘুরতে যায়, আশার তখন ভেবেছিল এবার হয়তো সব ঠিক হবে, কিন্তু কিছু ঠিক হয়নি। আশারের ভাবনার মধ্যে পিয়াসা আশারের কাঁধে মাথা রাখে। আশার বাম হাতে শক্ত করে জড়িয়ে ধরে পিয়াসাকে। পিয়াসার মধ্যে আজ আর কোনো জড়তা নেই, বরং স্বতঃস্ফূর্ত ভাব। বের হওয়ার আগ মুহূর্তে মা তাকে আলাদা ডেকে কিছু কথা বলেছিল। আলমারিতে শাড়ি ভাঁজ করতে করতে শারমিন পিয়াসাকে বললেন, জীবন একটাই, আর এক জীবনে মানুষের বিয়েও একটাই। স্বামী মানে কি বলতো? পিয়াসা জবাব দিল না। শারমিন আবারও জিজ্ঞেস করলো, আশার তোকে ভালোবাসে? পিয়াসা মাথা উপর নিচ করে সম্মতি জানায়। কতটা ভালোবাসে? পিয়াসা জবাব দিতে পারে না। ইচ্ছে করে বলে যে সমুদ্রের চাইতে গভীর আশারের ভালোবাসা, কিংবা আকাশের চেয়ে অসীম। শুধু মুখে বলে অনেক বেশি ভালোবাসে। আমি বোঝাতে পারবো না। শারমিন কিছুক্ষণ চুপ থেকে বলল, তুই কি জানিস কোথাও না কোথাও তুইও শাহেদের মতো? পিয়াসার বুক কেঁপে ওঠে মায়ের কথা শুনে। কি বললো মা এটা? ভীষণ অপমানে পিয়াসার মুখ লাল হয়ে গেল। কষ্ট লাগছে না এই কথাটা শুনে? কিন্তু ভেবে দেখতো,
পারভিন আর শাহেদের মধ্যকার সম্পর্ক নষ্ট হওয়ার আসল কারণ কি ছিল? পিয়াসা জবাব দেয় না। পারভিন শাহেদকে ভালোবাসলেও শাহেদ পারভিনকে ভালোবাসেনি। পারভিন কিন্তু অপেক্ষায় ছিল শাহেদের জন্য। 12 বছর কম সময় না পিয়াসা। ভালোবাসাহীন একটা মুহূর্ত, যেখানে এক জনমের সমান সেখানে এক যুগ মানে কি তুই বুঝতে পারছিস নিশ্চয়ই। পারভিনের ভালোবাসা শাহেদের মন গলাতে পারেনি। সৃষ্টিকর্তা কখনো কাউকে ঠকায় না পিয়াসা। তিনি পারভিনের জীবনে সাদেক আলীকে পাঠিয়েছেন, ছল করে হোক বা জোর করে হোক। সাদেক আলী পারভিনকে ছিনিয়ে নিয়ে গেছে। তুই ভেবে দেখতো, পারভিনকে আজীবন যন্ত্রণায় পুরে দগ্ধ হওয়ার জন্য এসেছে। ওর কি সুখী হওয়ার অধিকার নেই বল? শাহেদ যেমন পারভিনকে বোঝেনি, ঠিক তেমনি তুইও আশারকে বুঝতেছিস না। একটা ছেলে কাউকে কতটা ভালোবাসলে তার কথা ভেবে সবার থেকে আলাদা হয়ে যায় ভেবেছিস? আজ পারভিন কিন্তু সাদেকের কাছে সুখে আছে, কিন্তু শাহেদের কি অবস্থা দেখেছিস? কে বলতে পারে আশারের এত ভালোবাসা, এত যত্ন দেখে আশার কেউ অন্য কোনো মেয়ে চাইবে না? আশারের ক্রেজ কতটা তার ফ্যান বেজের কাছে তা আমার চাইতে তুই বেশি জানিস। সেখানে একটা ছেলে শুধু তোকে কেন্দ্র করে ঘুরছে সর্বক্ষণ, অথচ তুই? জীবন খুবই সংক্ষিপ্ত পিয়াসা, আর তাই আমি তোর বাবাকে নিজের সবটা দিয়ে ভালোবাসি, তেমনি তোর বাবাও আমাকে ভালোবাসে। যাতে মরে গেলে আমার আক্ষেপ না থাকে যে মন ভরে তাকে ভালোবাসতে পারলাম না। মানুষের জীবন সংক্ষিপ্ত, খোদা না করুক আজ যদি একটা খারাপ কিছু হয়ে যায় আশারের সাথে, তখন মাথা ফাটিয়ে কাঁদলেও কি তাকে ফিরে পাবি ভালোবাসার জন্য? থাকতে মূল্য দিতে হয় পিয়াসা, হারিয়ে গেলে এরপর শাহেদের মতো পাগল হয়ে ঘুরেও লাভ হয় না। এই যে তুই তোর পারভিনের ওপর অভিমান করে আছিস, কিন্তু একটাবার মন দিয়ে ভেবে দেখ, ওর আসলে কোনো দোষ ছিল না। স্বামীর ভালোবাসা এমন এক অমূল্য জিনিস যা পাবার জন্য নারী জীবনও দিতে পারে। সেখানে পারভিন কিন্তু ইচ্ছে করে পালায়নি। লোকে বলে ভালোবাসা ও যুদ্ধে সবকিছুই ন্যায্য বলে একটা কথা আছে। সাদেক আলী ভালোবেসে পারভিনকে জোর করে তুলে নিয়ে গেছে। সেখানে কিন্তু শাহেদের মায়ের সমর্থন ছিল, সেখানে পারভিনের কোনো হাত ছিল না। সাদেক আলী তোকেও তাদের কাছে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু তার আগে তোকে আমরা লিগেলি নিয়ে আসি। পারভিন পরিস্থিতির শিকার ছিল। এখনো সময় আছে মা। আসলে এরকম পরিস্থিতির শিকার হওয়ার আগে নিজের স্বামীকে ভালোবাসার চেষ্টা কর, দেখবি জীবন কত সুন্দর। তাৎক্ষণিক মায়ের কথায় পিয়াসার কিছুটা অভিমান জন্মালেও ধীরে ধীরে মনে হতে থাকে মা ভুল কিছু বলেনি। পিয়াসা শক্ত করে আশারের বাহু চেপে ধরে। আশার গাড়ি থামিয়ে পিয়াসার দিকে তাকায়। পিয়াসাকে কেমন ঘোরগ্রস্ত মনে হয়। পানির বোতল এগিয়ে দেয় আশার পিয়াসার দিকে। পিয়াসা ঢকঢক করে পানি পান করে। আশার চুপচাপ আকাশের দিকে তাকিয়ে থাকে। গতকাল বিকেল ওই ভদ্রলোক আসার পর থেকে পিয়াসা একটু বেশি হতাশ হয়ে আছে। পিয়াসা আশারের দিকে তাকায়। ভীষণ লম্বা, গুড লুকিং একটা মানুষ, যার ভয়েস অনেকটা নেশা ধরিয়ে দেয়। সে যখন ফিস ফিস করে পিয়াসা বলে ডাকে, তখন পিয়াসার বুকে কাঁপন ধরে যায়। তেমনি নিশ্চয় হাজার হাজার নারীর বুকে কাঁপন ধরে তার ভিডিও দেখে। ভাবতেই পিয়াসার অহেতুক রাগ জন্মায়। এই প্রথমবার পিয়াসার মনে হয় সে জেলাস ফিল করছে। মা ভুল বলেনি, মায়ের সব কথা সত্যি। পিয়াসা এগিয়ে গিয়ে আশারের হাতের উপর হাত রাখে। আশার চমকে তাকায়। কি হয়েছে পিয়াসার? বহু বছর পর পিয়াসার মনে হলো সে বুঝি আজকে একটু স্বাভাবিক হতে পেরেছে। আশারের হাতে হাত রেখে পিয়াসা বলল, আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি, আপনি কি আমাকে ক্ষমা করতে পারবেন? আমি আমার সব ভুলের জন্য
ক্ষমা প্রার্থী। আশার হেসে ওঠে। এরকম সহজ স্বীকারোক্তি শুনে মনের গুমট কেটে যায় আশারের। বাকিটা পথ পিয়াসা আশারের বাম বাহু জড়িয়ে ধরে বসেছিল, যেন ছেড়ে দিলে আশার হারিয়ে যাবে। পিয়াসা কিছুতেই চায় না আনোয়ার চৌধুরীর মেয়ের পরিচয় ছাড়া অন্য কোনো পরিচয় বড় হয়ে উঠুক তার আচরণে। সত্যিই তো, নিজের চোখের সামনে তো দেখছে মা বাবাকে কত ভালোবাসে, তেমনি বাবাও মাকে ভালোবাসে। সেখানে সে কেন এতদিন একটা মিথ্যা ভয়কে বকি নিয়ে বেঁচেছিল? তার অতীতের সাথে তো এই মানুষটার কোনো হাত নেই। সবার ওপর অভিমানের শাস্তি তাহলে সে কেন পাচ্ছে? আশার কিছুক্ষণ পর বলল, কিছু বলবে পিয়াসা? পিয়াসা খানিকক্ষণ নিজের মনের সাথে যুদ্ধ করে, শেষে অভিমানকে হারিয়ে বিবেক জয়ী হয়। আমার না একজনের সাথে দেখা করতে খুব ইচ্ছে করছে। কার সাথে? যিনি আমাকে জন্ম দিয়ে দুনিয়ায় এনেছেন। তোমার মায়ের সাথে? পিয়াসা বিপাকে পড়ে যায়। সে কেন পারভিনকে মা বলতে পারছে না? পারভিনকে মা বলতে তার অভিমানের চাইতে বেশি ভয় কাজ করে। যদি পারভিনকে মা বলে ডাকতে গিয়ে শারমিনের মনে আঘাত লাগে, যদি এক মুহূর্তের জন্য শারমিনের মনে হয় মেয়ে বুঝি তাকে পর করে দিল, আশারকে সে কথা বলতে আশার হেসে ওঠে। কারো জায়গায় কেউ ছিনিয়ে নিতে পারে না পিয়াসা। তুমি ওনাকে মা বলে ডাকলেও শারমিন আন্টির জায়গা একই থাকবে। আন্টি যদি এই ব্যাপারে কষ্ট পেতেন তাহলে নিশ্চয়ই উনি তোমাকে বলতেন না তোমার মায়ের ওপর রাগ না করার কথা। পিয়াসা জবাব দেয় না। আমি তোমাকে 2-1 দিনের মধ্যে নিয়ে যাব ওনার কাছে। এখন আপনাদের বাড়িতে চলেন, সবার সাথে দেখা করতে ইচ্ছে করছে। যথা আজ্ঞা মহারানী। পিয়াসা হেসে ওঠে। সিরাজুল ইসলাম পিয়াসাকে হাসি মুখে জড়িয়ে ধরলেও ছেলের সাথে কথা বললেন না। আশার এগিয়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরে। সিরাজুল ইসলাম নিজের পিঠের ওপর উষ্ণ জলের স্পর্শ পান। মুহূর্তেই সব অভিমান বরফের মতো গলে গেল। দুপুরের খাওয়া দাওয়ার পর আশার বলল, অনেক দিন হয়ে গেছে বাবা, আমি গিয়ে দাদিকে নিয়ে আসি। রজনী বলল, তোর বাবাকে কত দিন ধরে বলছি, যাচ্ছে না। আমি কিভাবে যাব বল? মা তো আমার সাথে কথাই বলছে না। কথা বললে না হয় বলতে পারতাম চলে আসার কথা, আমি গিয়ে নিয়ে আসতাম। উনি বলে দিছে উনি আমাদের মুখ দেখতে চান না, নয়তো নাকি ওনার মরা মুখ দেখব। এসব কথা শুনলে কার ইচ্ছে করবে যেতে? দাদি নিজে তোমাকে একথা বলেছে? না, শিরিন বলেছে। তাহলে তো হয়েই গেল। কিছু মনে করো না বাবা, তোমার বোনের প্রতিটি রগে রগে মিথ্যার ষড়যন্ত্র। সিরাজুল ইসলাম প্রত্যুত্তরে কিছু বলেন না। নির্জন বলল, আমিও যাব তোর সাথে। আমি বাড়ির বাহিরে অপেক্ষা করব। বের হওয়ার মুখে পিয়াসা বলল, আমাকেও নিয়ে যান। দাদির কাছে আমার ক্ষমা চাওয়ার আছে। ওনার অনেক রাগ জমে আছে আমার উপর। আশার পিয়াসা নির্জনকে নিয়ে বের হলো। গাড়িতে উঠতেই মীরার কল পেল। আশার কল রিজেক্ট করতে চাইলে পিয়াসা নিষেধ করে। কল রিসিভ করতেই মীরা শঙ্কিত সুরে বলল, আশার ভাই, আপনি কোথায়? তোদের বাড়ির দিকে আসছি দাদিকে নিয়ে আসতে। দ্রুত আসেন আশার ভাই, নানির অবস্থা খুবই খারাপ। মা আর আপা মিলে নানির সাথে অনেক খারাপ কাজ করছে। নানি মনে হয় মরে যাবে আশার ভাই। আশারের চল শক্ত হয়ে ওঠে। গাড়ির গতি বাড়াতে থাকে, সেই সাথে বাড়তে থাকে তার রাগ। আশা সিরাজুল ইসলামকে কল করে। শিরিনদের বাড়ি যখন পৌঁছায় আশার, তখন বিকেল হয়ে আসছে। আশার পিয়াসার হাত ধরে এগিয়ে যায়। নির্জন বাড়ির বাহিরে অপেক্ষা করে। কলিং বেল টিপ দেওয়ার আগে আশার পিয়াসাকে ইশারা করে। পিয়াসা ফোন হাতে নেয়। কলিং বেল বাজার সাথে সাথে
মীরা এসে দরজা খুলে দেয়। নানির এই অবস্থা মীরা সহ্য করতে পারছিল না। নানি তাদের জন্য অনেক কিছু করেছে। মা আপা সব ভুলে যেতে পারলো, মীরা ভুলতে পারেনি। আজকে যখন দেখলো নানির অবস্থা একেবারে খারাপ, তখন মীরা সহ্য করতে পারেনি। ভাগ্যিস আশার ভাইয়া আসছিল এদিকে। আশারকে দেখে নীরা মহুয়া বেগমের রুমে ঢুকে মহুয়া বেগমের মুখে স্কচ টেপ লাগিয়ে দিয়ে হাত বেঁধে রাখে। এরপর দরজায় তালা লাগিয়ে দেয়। আশা ড্রয়িং রুমে বসে অপেক্ষা করছে শিরিনের জন্য। শিরিন সামনে এলো 20 মিনিট পর। আশার অবাক হয়ে দেখে ফুফুকে। একটা মানুষ এতটা জঘন্য হতে পারে? কেমন খুশি খুশি ভাব মনে তার। দাদি কোথায়? তোরে বলতে যাব কেন সেই খবর? এতদিন দাদির কথা মনে ছিল না? মনে ছিল কি ছিল না সেই কৈফিয়ত আপনাকে দিতে যাব না। দাদিকে নিয়ে আসেন, উনি বাড়ি যাবে। আমার মা কোথাও যাবে না। মা আমাকে আগেই বলে দিছে উনি শেষ পর্যন্ত এখানেই থাকবেন, তোদের বাড়িতে যাবে না। ফুফু, ঝামেলা করেন না। যদিও আপনাকে ফুফু বলতো আমার গা গুলি ওঠে, তবুও একই রক্ত তো তোমার আর আমার শরীরে, তাই বলতে হচ্ছে না চাইলো। মীরা তেতে উঠে আশারের কথা শুনে এগিয়ে এসে বলে, এটা তোদের বাড়ি না, এটা আমাদের বাড়ি। এখানে সাবধানে কথা বলবি আমার মায়ের সাথে। না বললে কি করবি তুই? কি করবি বল? আমি তোর মতো দুর্গন্ধযুক্ত নর্দমার সাথে কথা বলে আমার সময় নষ্ট করতে চাই না। আমি কথা বলার জন্য ক্লাস মেনটেন করি। ফুফু, দাদিকে ডেকে দিন। না দিলে কি করবি? আমার মা তোদের বাড়িতে নিরাপদ না। ওখানে তোর মা চাচি দুজনে আমার মাকে খুন করতে পারে। তোর বউ আমার মাকে খুন করতে চায়। ওনার নিরাপত্তার জন্য আমি ওনাকে যেতে দিব না। ঠিক আছে, দাদিকে ডাকো, আমি ওনার মুখ থেকেই শুনবো। উনি তোদের মুখ দর্শন করতে চান না। এখনো ঠান্ডা মাথায় কথা বলছি ফুফি। এরপর আমি উত্তেজিত হলে তোমার বাড়িঘর কিছু আস্ত থাকবে না। যা ইচ্ছে কর তুই। শিরিন ভেতরে ভেতরে ভয় পাচ্ছে। মহুয়া বেগমের অবস্থা ভালো না। আশার যদি রেগে যায় তাহলেও বিপদ। তাছাড়া আর 2 দিন গেলে মহুয়া বেগম লিখে দিবেন নিজে থেকে। সব মানুষের কাছে নিজের জীবন ভীষণ দামি। আশার বসা থেকে উঠে দাঁড়ায়। পিয়াসা আশারকে এত উত্তেজিত আগে কখনো দেখেনি। গলার স্বর চেঞ্জ হয়ে গেছে প্রচন্ড রাগে। আশার ভেতরের দিকে যেতে পা বাড়াতে নীরা এসে সামনে দাঁড়ায়। প্রচন্ড রাগে আশা নীরাকে এক প্রকার ছুঁড়ে মারে। নীরা গিয়ে আলমারির সাথে আঘাত পায় মাথায়। নীরার হাতের মুঠো থেকে ঝনঝন শব্দ করে চাবি পড়ে যায় নিচে। আশা সেদিকে তাকিয়ে হেসে ফেলে। তাহলে এই ব্যাপার? চাবিটা কুড়িয়ে নেয় পিয়াসা। মিনি আর মীরা দুজনে একটা রুমে বসে আছে। শিরিন বলে গেছে দুজনের কেউই যাতে রুম থেকে না বের হয়। আশার খুঁজে পায় একটা রুমের দরজায় তালা দেওয়া। চাবি দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকে দেখে রুম অন্ধকার। আশার লাইটের সুইচ দিতেই পিয়াসা চমকে ওঠে মহুয়া বেগমের অবস্থা দেখে। মহুয়া বেগম প্রস্রাবের মধ্যে বসে আছেন। তার হাত পিছমরা করে বাঁধা, মুখ বাঁধা। আশারের চোখ টলমল করে। পিয়াসার আশারকে দেখে মহুয়া বেগমের 2 চোখ ভিজে ওঠে। আশার ফোন হাতে নেয় পিয়াসা, গিয়ে মহুয়া বেগমের বাঁধন খুলে দেয়। বাহিরে শিরিনের চোটপাট শোনা যাচ্ছে। সিরাজুল ইসলাম আর মিরাজুল ইসলাম এসেছেন। মহুয়া বেগমকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যাওয়ার সময় সিরাজুল ইসলাম শিরিনকে বলে যান, তোর সাথে আবারও দেখা হবে আমার, সেটা তোর বাড়িতে না, কিন্তু জেলে। মহুয়া বেগমকে হাসপাতালে ভর্তি করানো হয়। নিভু নিভু চোখে তাকিয়ে দেখেন মহুয়া বেগম, তার সব নাতি নাতনি, ছেলে, ছেলের বউরা সবাই কাঁদছে। মহুয়া বেগমের ইচ্ছে করলো বলতে, আমার জন্য চোখের জল ফেলো না তোমরা।
আমি আমার কৃতকর্মের সাজা পেয়েছি, আমার কোনো আফসোস নেই। মহুয়া বেগমকে ইমার্জেন্সিতে নেওয়া হলো। পিয়াসা আশারের হাত ধরে বসে আছে। বুকের ভেতর তার না বলা যন্ত্রণা। তার জন্যই মহুয়া বেগম গড় ছেড়ে বের হয়েছেন রাগ করে। সে যদি সেদিন নির্জন আর মিনির বিয়ের সত্যি সবাইকে না জানাতো, তাহলে কোনো ঝামেলা হতো না। আর যদি মহুয়া বেগমের খারাপ কিছু হয়ে যায়, পিয়াসা আল্লাহকে ডাকে মনে প্রাণে। ইমার্জেন্সি থেকে ডাক্তার বের হয়ে সিরাজুল ইসলাম ও মিরাজুল ইসলাম দুই ভাইকে তার কেবিনে ডাকেন। সিরাজুল ইসলামের বুকে ভয়ের কাঁপন। দুই ভাই দুই চেয়ারে বসেন। ডাক্তার চশমাটা খুলে টেবিলে রাখলেন। মুখে চিন্তার রেখা। চুপ করে থাকা দুই ভাইয়ের দিকে তাকিয়ে ধীরে ধীরে বললেন, আপনাদের মায়ের বয়স হয়েছে, শরীর এমনিতেই দুর্বল, কিন্তু আপনারা জানেন গত 4 দিন ধরে ইনসুলিন বন্ধ থাকার কারণে ওনার শরীরে কি হয়েছে? দুই ভাই মাথা নাড়ল না, শুধু কপাল কুঁচকে তাকিয়ে রইল। ডাক্তার গম্ভীর স্বরে বললেন, উনি ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিসে চলে গেছেন। রক্তে শর্করার পরিমাণ ছিল 34.7 মিলিমোল পার লিটার। এই মাত্রা একজন সুস্থ মানুষকে কয়েক ঘন্টার মধ্যেই কমায় নিতে পারে। ওনার রক্তে কিটোন বেড়ে গেছে, শরীর অ্যাসিডিক হয়ে উঠেছে, কিডনির ওপর চাপ পড়েছে, শরীর পুরোপুরি ডিহাইড্রেটেড, ইলেকট্রোলাইট ব্যালেন্স ভেঙে গেছে। ডাক্তার একটু থেমে আবার বললেন, উনি জ্ঞান হারিয়েও যেতে পারতেন, এমনকি হার্ট অ্যাটাক বা অর্গান ফেলিওর হতে পারত। আমরা এখন আইবি ফ্লুইড, ইলেকট্রোলাইট আর ইনসুলিন দিয়ে স্টেবিলাইজ করার চেষ্টা করছি, কিন্তু কিছু বলতে পারি না। এই বয়সে রিকভারিটা কঠিন হয়। মিরাজুল ইসলাম এবার কাপা গলায় বলল, আপনি কি বলতে চাচ্ছেন কেউ যদি ইচ্ছা করে ইনসুলিন বন্ধ করে দেয় তাহলে সেটা? ডাক্তার তাকে থামিয়ে বললেন, সেটা একটা হত্যার চেষ্টা হিসেবেই বিবেচিত হবে। এতদিনের অভ্যাস, এত স্পর্শকাতর একটা রোগ, এমন ভাবে ইনসুলিন বন্ধ করে দিলে মানুষটা ধীরে ধীরে মারা যায়। আপনারা পুলিশে যোগাযোগ করুন, আমরা মেডিকেল রিপোর্ট দিচ্ছি। এতে যা যা উল্লেখ করা আছে তাতে অপরাধ প্রমাণ হওয়া সময়ের ব্যাপার মাত্র। দুই ভাইয়ের চোখে জল আর ভেতরে জমে থাকা হাজারো প্রশ্ন। কি এমন হয়েছে যার জন্য শিরিন এরকম একটা কাজ করেছে মায়ের সাথে? রাতের ফ্লাইটে তারিন দেশে ফিরল। বড় ভাবি তাকে বিকেলে সবটা জানিয়েছে। মায়ের অবস্থার কথা শুনে তারিন আর অপেক্ষা করতে পারেনি। তারিনের কান্না থামছেই না। তারিন যখন হাসপাতালে পৌঁছায় তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে। গতকাল বিকেল থেকে তারিনের মনে হচ্ছিল মাকে বুঝি শেষবারের মতো জীবিত দেখতে পারবে না। দ্রুত টিকিট কেটে বাচ্চাদের জন্য নিজের লাগেজ প্যাক করতে তারিন আধা ঘন্টা সময় নিয়েছে। ফ্লাইটের পুরোটা সময় তারিনের দুই চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল। মনে মনে আল্লাহকে ডাকছিল তারিন। হাসপাতালের সামনে সে গাড়ি থেকে নামতেই তারিনের মনে হলো শরীরের সব শক্তি বুঝি ফুরিয়ে গেছে এই মুহূর্তে। তারিন হাত পা বন্ধ হয়ে আসে। আশা ঝড়ের বেগে ছুটে এসে ফুফুকে জড়িয়ে ধরে। তারিনের মনে হচ্ছিল এক্ষুনি বুঝে আশার দুঃসংবাদ দিবে। তারিন ফুফিয়ে বলল, মা কেমন আছে বাবা? দাদি আগের চাইতে ভালো আছে ফুফি, তুমি শক্ত হও, নিজেকে সামলে নাও। তারিনের দেহে প্রাণ এলো। ফ্লাইটের পর থেকে আর বাড়ির কারো সাথে যোগাযোগ হয়নি, তাই ভয়ে তারিনের বুক কাঁপছিল এতক্ষণ। আশার ফুফিকে ধরে আইসিইউর সামনে নিয়ে যায়। সবাই সেখানে দাঁড়িয়ে আছে। তারিন গিয়ে ভাইদের বুকে ঝাঁপিয়ে পড়ে। পিয়াসা অবাক হয়ে খেয়াল করে তারিনকে। এতদিনে সে বুঝতে পারে আশার দেখতে একেবারে ছোট ফুফুর মতো হয়েছে। সিরাজুল ইসলাম আর মিরাজুল ইসলাম দুই ভাই
বোনকে জড়িয়ে ধরে বুক উজাড় করে কান্না করে। দুপুরের দিকে পুলিশ আসে হাসপাতালে মহুয়া বেগমের জবানবন্দি নেওয়ার জন্য। ডাক্তারের সাথে কথা বললে ডাক্তার জানায় এখন জবানবন্দি নেওয়া যাবে না, এখন রোগী কথা বলার মতো অবস্থায় নেই। শরীরে ডিহাইড্রেশন, ক্যাটন লেভেল অনেক বেশি, মস্তিষ্কে বিভ্রান্তি আছে, তবে জ্ঞান ফিরলে আমরা আপনাদের জানাবো। পুলিশ অফিসার মাথা নাড়ে। আমরা মেডিকেল রিপোর্ট নিয়ে যাচ্ছি, রোগী সেরে উঠলেই জিজ্ঞাসাবাদ করব। তবে অভিযুক্তকে এখনই থানায় নিতে হচ্ছে, কারণ একে ইচ্ছাকৃতভাবে চিকিৎসা থেকে বিরত রাখা হয়েছে। এটা একটা শাস্তিযোগ্য অপরাধ। তাছাড়া সিরাজুল ইসলাম যেহেতু একজন সচিব, সেক্ষেত্রে তার দায়ের করা মামলাকে পুলিশ একটু বেশি আগ্রহ নিয়ে দেখছে। চতুর্থ দিন আইসিইউতে কাটানোর পর মহুয়া বেগমের অবস্থা কিছুটা স্থিতিশীল হলো। বয়সের কারণে ঝুঁকি এখনো কাটেনি, তবে ডাক্তাররা জানালেন তিনি আর শঙ্কামুক্ত নন, বরং ধীরে ধীরে সুস্থতার পথে ফিরছেন। চোখের পাতাগুলো ধীরে ধীরে খুলে আসে, কেবিনের মৃদু আলোয় ছেলেদের মুখটা ঝাপসা দেখা যায়। পাশে বসে আছে রজনী, নার্গিস, যাদের এতকাল নিজের মানুষ ভাবতেই শেখেননি তিনি। তারিন এগিয়ে এসে মায়ের হাত ধরে। তারিনকে দেখে মহুয়া বেগমের দুই চোখ ভিজে ওঠে। তারিন ঝরঝর করে কেঁদে ওঠে। মাকে কত বুঝিয়েছে ভাবিদের সাথে মিলেমিশে থাকার জন্য। বড় বোনের মনের অন্ধকার তারিন জানতো বলে কখনো বোনের সাথে তার ভাব ছিল না, যতটা ছিল বড় ভাবির সাথে। মা তখন কন্যা স্নেহে অন্ধ হয়েছিলেন, তারিন তখন মায়ের চক্ষুশূল হয়ে যায়। আজ মা ঠিকই বুঝতে পেরেছে। মহুয়ার গলা দিয়ে প্রথমে কোনো শব্দ বের হয় না, শুকনো ঠোঁট কাঁপছে শুধু। একটু পরে ফিসফিস করে বলল, তুই আমাকে অনেক বুঝিয়েছিস মা, আমি বুঝতে পারিনি। আমি অহংকার, দম্ভের জন্য ধরাকে সরা জ্ঞান করতাম। যেই মেয়েকে আপন ভেবে সব অন্যায় করেছি, সেই আমার পিঠে ছুরি বসিয়েছে। রজনী চুপচাপ দাঁড়িয়ে থাকে জানালার পাশে। তার মুখেও দীর্ঘশ্বাস জমে থাকে, অভিমানের, যন্ত্রণার, ভালোবাসার। কয়েকদিন আগেও যিনি নিজের অন্যায়ের বোঝা বুঝতেই পারতেন না, আজ তার চোখে শুধুই অনুশোচনা। পিয়াসা ফিসফিস করে আশারকে বলল, আমি কিন্তু দাদির সাথে বাড়িতে ফিরে যাব। একা একা আমার থাকতে ইচ্ছে করছে না। আমি সবসময় একাকী থেকেছি। এখন যখন অনেক মানুষের সাথে থাকার সুযোগ এসেছে, সেই সুযোগ আমি আর হারাবো না। আমি বাড়িতে সবার সাথে থাকতে চাই। আশার হেসে বলল, আমাকে ছাড়া সবার সাথে থাকতেই তোমার ইচ্ছে করে, তাই না? পিয়াসা অভিমানী দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনাকে নিয়ে সবার সাথে থাকতে চাই আমি। বাকিটা জীবন আমি সবাইকে সাথে নিয়ে উপভোগ করতে চাই, যাতে আমার মনের ভয়টাকে আমি মুখোমুখি হয়ে বলতে পারি যে মানুষের ভয় আমি কুঁকড়ে থাকতাম, সেই মানুষটার সাথে আমি এখন বেঁচে আছি। আমাদের ছোট্ট লাল নীল সংসারের জন্য তোমার খারাপ লাগবে না? আমাদের 2 দিনের সংসার, তার চাইতে বেশি খারাপ লাগবে যদি আমি সবাইকে ছেড়ে একাকী থাকি। শিরির এখন পুলিশ হেফাজতে। মহুয়া বেগমকে কেবিনে দেওয়ার পর পুলিশ আসে জবানবন্দি নিতে। হাসপাতালের কেবিনের দরজা পর্যন্ত আসে কয়েকজন অফিসার। একজন ভেতরে এসে জিজ্ঞেস করে, আপনার অভিযোগ আছে কি? মহুয়া চোখ বন্ধ করে বলেন, অনেক অভিযোগ আছে আমার। মহুয়া বেগম জানালেন শিরিনদের বাড়িতে যাওয়ার পর থেকে কি কি হয়েছিল তার সাথে। সিরাজুল ইসলাম আর মিরাজুল ইসলাম 2 ভাইয়ের চোখে জল। যেখানে তারা মায়ের জন্য নিজেদের কলিজা কেটে খাওয়াতো, এক পায়ে খাড়া, সেখানে কিনা শিরিন মাকে দিনের পর দিন না খাইয়ে রেখেছে। সব শুনে পুলিশ চলে যায়। সিরাজুল ইসলাম মায়ের পা ধরে বলল, মা, তুমি কেন এত যন্ত্রণা সহ্য করলা? লিখে দিতা বাড়ি ওর নামে, তবুও তুমি সুস্থ থাকতে।
তুমি না থাকলে ওই বাড়ি মূল্যহীন। তোদের উপর অনেক অন্যায় করেছি, তার চাইতেও বেশি অন্যায় করেছে আমার দুই বউয়ের উপর। তারিন অনেক বুঝিয়েছে, ওকে পাত্তা দিনি। নিজের সব কৃতকর্ম চোখের ওপর ভাসছিল, তাই আরেকটা অন্যায় করার সাহস পাইনি। তুই দলিল তৈরি করে আন, আমি বাড়িটা আমার দুই বউয়ের নামে লিখে দিব। তাতে যদি আমার অন্তরে একটু প্রশান্তি আসে। কেবিনে যখন সূর্যের আলো এসে পড়ে, মহুয়া বেগম জানালার দিকে তাকিয়ে একবার দীর্ঘ নিঃশ্বাস ফেলেন। রজনী বলে, আপনার বাড়ি আপনার নামই থাকুক মা। আপনি যে আমাদের কাছে ফিরে এসেছেন তাতে আমাদের শান্তি মা। বাড়িঘর আমাদের লাগবে না। ছেলে, বউ আর নাতিরা তার পাশে এসে বসে। তিনি হাত তুলে বলেন, আমি ভেবেছিলাম আমি হয়তো মরেই যাব। কতদিন খাবার একটু খারাপ হয়েছে বলে ছুঁড়ে ফেলে দিয়েছি। এই কয়দিন খেতে না পেয়ে বারবার মনে হচ্ছিল আমার অহংকারের শাস্তি আল্লাহ আমাকে দিচ্ছেন। আমি আল্লাহর কাছে আমার হায়াত ভিক্ষা চেয়েছি, যাতে নিজের ভুল শুধরে তোমাদের কাছে ক্ষমা চাইতে পারি। আল্লাহ আমার দোয়া কবুল করেছেন, তোমরা সবাই আমাকে ক্ষমা করে দিও। পিয়াসা এগিয়ে এসে মহুয়া বেগমের হাত ধরে, আমাকে মাফ করে দিয়েন দাদি, আমার জন্য এত কিছু হয়ে গেল। বহুদিন পরে মহুয়া বেগম মন থেকে ভালোবেসে কারো সাথে কথা বলে। পিয়াসার হাত ধরে বলল, তুমি এই কাজটা না করলে আমি হয়তো আজও অন্ধ হয়ে থাকতাম। তোমার কাছে আমি কৃতজ্ঞ পিয়াসা। একদিন তোমাকে নাত বউ করতে ফন্দি করেছি, যাতে তোমার ওপর ছড়ি ঘুরাতে পারি। আমার জীবনে সেটাই একমাত্র ভুল করে নেওয়া ভালো সিদ্ধান্ত ছিল। মহুয়া বেগমকে রিলিজ দেওয়া হয় 1 সপ্তাহ পরে। সকালবেলা সবাই সব গুছিয়ে নিচ্ছিল। মহুয়া বেগম ছেলে আর ছেলে বউদের ডাকলেন, তারিনকেও ডাকলেন। তার গলার স্বর যথেষ্ট শীতল। আমি এতদিন অনেক অন্যায় করেছি, আজ আমার নিজেকে নিজের শাস্তি দেওয়ার সময় এসে গেছে। তোরা আমাকে একটা বৃদ্ধাশ্রমে রেখে আয়। আজীবন যে অন্যায় আমি বউদের সাথে করে এসেছি, এটাই হবে আমার শাস্তি। সবসময় নিজের ছেলে মেয়েদের সবাইকে নিয়ে একসাথে থাকার লোভে অনেক অপরাধ করেছি, তাই ছেলে মেয়ে আত্মীয় পরিজনহীন থাকাটাই আমার জন্য সবচেয়ে বড় শাস্তি। নার্গিস এগিয়ে এসে শাশুড়ির হাত ধরে বলে, এটা তো আমাদের জন্য শাস্তি হয়ে যাবে মা। এতদিন যা হয়েছে সবকিছু ভুলে আমরা আবার সবাই মিলে একসাথে থাকতে চাই। বড় ভাবি তো আপনার অনেক সেবা যত্ন করেছে, আমি তো কখনো করিনি। আমার অনেক ভুল ছিল, বিশেষ করে বড় ভাবির সাথে অনেক অন্যায় করেছি। নিজের স্বার্থ ছাড়া কখনো কাউকে নিয়ে ভাবিনি। আজ আপনি চলে গেলে আমি যে নিজের ভুলের প্রায়শ্চিত্ত করতে পারবো না। রজনী শাশুড়ির আরেকটা হাত ধরে বলল, আপনার ওপর অনেক অভিমান ছিল হয়তো, কিন্তু যখন আপনি বাড়ি থেকে চলে গেলেন আপার সাথে, তখন থেকে বুঝতে পারছি আপনাকে ছাড়া ওই বিশাল জমিদার বাড়িটা মরুভূমি যেন। আপনি তো ওই বাড়ির প্রাণ মা, মিথ্যা বলবো না। নিজের একটা আলাদা সংসার একটা সময় আমিও খুব চেয়েছি, নিজের প্রাইভেসি চেয়েছি, নিজের স্বাধীনতা চেয়েছি। এটা আমার কনফেশন বলতে পারেন। যেদিন আমার ছেলে বউকে নিয়ে আলাদা থাকতে শুরু করলো, আমার মনে হলো কিছু একটা মিসিং। ওর জন্য এখন আর রাতের 12টা-1টা পর্যন্ত আমার বসে থাকা লাগে না। ও কোথায় গেছে, কি করছে, সেসব নিয়ে ভাবা লাগে না। আমার খুশি হওয়ার কথা ছিল, কিন্তু তবুও আমার কেমন শূন্য শূন্য লাগে। সন্তানের প্রতি মায়া কি আমি রিয়েলাইজ করি তখন গিয়ে আপনার ওপর থেকে আমার সব অভিমান উবে যায়। আমি বুঝতে পারি সন্তানের প্রতি ভালোবাসা, সন্তানকে আঁকড়ে ধরে বাঁচতে চাওয়ার আকুতি থেকে আপনি সব করেছেন। ভালোবাসা অনেক রকম হয়, কেউ ভালোবাসলে বন্দি করে রাখে, আবার কেউ উড়ে যেতে দেয়। আপনার করা ভুল থেকে আমি শিক্ষা নিয়ে ওদেরকে উড়ে যেতে দিয়েছি। আমি মন থেকে চাই ওরা দুজন সুন্দর একটা সময় কাটাক একাকী। আমি যেসব কষ্ট মনে নিয়ে দিন কাটিয়েছি, আপনার ওপর অভিমান পুষে রেখেছি আমাকে নিয়ে, তেমন মনোভাব রাখার সুযোগ না পাক আমার বৌমা। রজনী আশারের দিকে তাকিয়ে বলল, আমি আশারকে ছাড়া কষ্ট হয় বলে যে আমি চাই আমার ছেলে বউ বাড়িতে ফিরে আসুক আমার খুশির জন্য, তা না। কিন্তু সন্তান দূরে থাকলে বাবা মায়ের কষ্ট হবে। কষ্ট হচ্ছে বলে যদি সন্তানকে কোলে নিয়ে বসে থাকে, তাহলে তো সন্তানের আর বড় হওয়া হবে না, সংসার করা হবে না। তাহলে আমি আমার আশারকে নিয়ে বসে থাকবো, পিয়াসার মা পিয়াসাকে নিয়ে বসে থাকবে। আমি চাই ওরা সুখী হোক।
একে অন্যকে নিয়ে সুখে থাকুক। পিয়াসার মুখ শুকিয়ে গেল। সে সবার সাথে থাকতে চায়। এগিয়ে গিয়ে শাশুড়ির হাত ধরে বলল, আপনি যেমন চান আমরা সুখে থাকি, আমরাও চাই সুখে থাকতে মা। কিন্তু সুখে থাকতে হলে যে আপনাকে কাছে চাই আমার, তাহলে আপনি আমার কাছে চলে আসুন। আমি প্রথমে আমার জন্মদাত্রীকে হারিয়েছি, বিয়ের পর আমার মাকে হারিয়েছি। এখন যখন আপনাকে পেয়েছি, আপনাকে আমি আর হারাতে চাই না। হয় আপনি আমাদের সাথে থাকবেন, তা না হলে আমি আপনাদের সাথে থাকব। রজনী পিয়াসার মাথায় হাত রেখে বলল, আমি সবসময় তোমার খুশি চাই মা। কখনো যাতে তোমার মনে বিন্দু মাত্র কষ্ট না আসে। তুমি যেখানে থাকলে খুশি হবে সেখানেই থাকবে। আমাদের সাথে বাড়িতে থাকলেও বাসাটা কিন্তু ভাড়া চলবেই, যাতে যখন ইচ্ছে করবে তখন তুমি আশারের সাথে একা থাকার তা থাকতে পারো। আশার গম্ভীর হয়ে বলল, তাহলে তো হয়েই গেল। তুমি তোমার শ্বশুর শাশুড়িকে নিয়ে থাকো, আমি মেসেই থাকবো। বিয়ে করেও যদি বউ আমার সাথে না থাকতে চেয়ে আমার বাবা মায়ের সাথে থাকতে চায়, তাহলে বিয়ে করে লাভ কি আমার? লাভ সব তোমার। বিয়ে করে তুমি শ্বশুর শাশুড়ি পেয়েছো, আর আমি দিল্লির লাড্ডু। পিয়াসা লাজুক হাসে। সিরাজুল ইসলাম, মিরাজুল ইসলাম, রজনী, নার্গিস, তারিন সবাই বের হয়ে যায় কেবিন থেকে। মৌহা বেগম পিয়াসার হাত ধরে বলল, এর আগের বার যখন হাসপাতালে ছিলাম তখন হুট করে তোদের বিয়ে দিয়ে দিয়েছি। এবার আমার ইচ্ছে করছে তোদের বিয়ে দিতে। তখন বিয়ে করাতে চেয়েছি তোকে কষ্ট দিতে, এখন আবারও বিয়ে দিয়ে তোকে নাত বউয়ের মর্যাদা দিয়ে আমার মনের মতো করে তোকে আমার নাতির বউ সাজিয়ে নিয়ে যাব। আশার দাদির হাত ধরে বলে, এবার তুমি আমার ভরসা দাদি, আবার বিয়ের ব্যবস্থা করো। এবার যদি আমি আমার বউকে আমার করে পাই। নির্জন দরজার সামনে দাঁড়িয়ে গলা খাকারি দিয়ে বলল, দাদি, এক চোখা বিচার করবে না। বিয়ে হলে একই দিনে দুইটা হবে। আমিও বিয়ে করব। আমার জন্য মেয়ে দেখো। মৌহা বেগম হাসেন। আজ মনে হয় এরপর মরে গেল আফসোস থাকবে না। পিয়াসা আশারের হাত ধরে বসে আছে, ভীষণ ঘামছে বসে বসে। আশার এক হাতে পিয়াসার চুলে বিলি কেটে দিচ্ছে। সূর্য মামা ডুবে যাওয়ার সময় হয়ে এসেছে। বিকেলের নরম আলো এসে পিয়াসার মুখে পড়ছে। অপ্সরা কেমন হয় আশা জানে না, তবে তার মনে হয় তার পাশে বসে থাকা মেয়েটা অপ্সরা থেকেও কোনো অংশে কম নয়। তার বিষণ্ণ মলিন চেহারা রাজ্যের বিষাদ জমিয়ে রেখেছে সে। এভাবে কতক্ষণ বসে থাকবে? আমার ভীষণ ভয় লাগছে। আমি কিভাবে ওনার মুখোমুখি হব? সময় নষ্ট করো না পিয়াসা। মুখোমুখি যখন হতেই হবে তাহলে দেরি করে কি লাভ? তুমি সাহসী মেয়ে। পিয়াসা গাড়ি থেকে নামে। আশার গাড়িতে বসে অপেক্ষা করে। মা মেয়ের মুখোমুখি হওয়ার এই মুহূর্তে আশার সামনে থাকলে পিয়াসা তার মনোভাব প্রকাশ করতে পারবে না। গাড়ি থেকে নেমে পিয়াসা শারমিনকে কল করে। শারমিন বাসায় ছিল। 2 দিন পর মেয়ের বিয়ের অনুষ্ঠান হবে। তার ছোটাছুটির কমতি নেই। আজকে রাতেই পিয়াসার আসার কথা বাড়িতে। কল রিসিভ করতে পিয়াসা জিজ্ঞেস করে, মা, আমি যে ওনার সাথে দেখা করতে যাচ্ছি, তুমি কি কষ্ট পাচ্ছ? তুমি কষ্ট পেলে আমি যাব না মা। শারমিন হাসে। বোকা মেয়ে, আমি কেন কষ্ট পাবো বল? পারভিন তোকে পেটে ধরেছে, জন্ম দিয়েছে, তার সাথে তোর নারীর টান রে মা। মুখে যতই অস্বীকার করিস তুই, সে তোর মা। তুই ওর মেয়ে, এটাই ধ্রুব সত্যি। আমি শুধু তোমার মেয়ে হয়ে থাকতে চাই মা। আমি আর কারো মেয়ে হতে চাই না। 8 বছর বয়সে যিনি আমাকে ছেড়ে গেছেন, সেই থেকে এই পর্যন্ত আমার প্রতিটি কষ্টে, দুঃস্বপ্নে, যন্ত্রণায় ভাগীদার তো শুধু তুমি ছিলে মা। তুই যে আমাকে মা বলে ডাকিস, এইটুকুই আমার চাওয়া ছিল। কেউ তো আমাকে মা বলে কখনোই ডাকিনি। তুই আমাকে মা বলে ডেকে যেই সুখ দিয়েছিস, তার কাছে পৃথিবীর সবকিছু তুচ্ছ। তাছাড়া ওর সাথে তোর নারী সম্পর্ক, এই বন্ধন কেউ মুছতে পারবে না। শুধু কি রক্তের সম্পর্কই সব? মায়ার সম্পর্ক, আত্মার সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক কি কিছুই নয়? অনেক কিছু মা, অনেক কিছু বলেই তো আমার কোনো শঙ্কা নেই, ভয় নেই। তুই পারভিনের কাছে গেলেও আমার ভয় নেই। আমি জানি আমার মেয়ের সাথে আমার যে ভালোবাসার বন্ধন, তা কেউই ভাঙতে পারবে না। তাহলে কিসের এত ভয় তোর বল? পিয়াসা ফোন রেখে সামনে এগিয়ে যায়। কলিং বেলের শব্দে পারভিন এসে দরজা খোলে। হুট করে পিয়াসাকে দেখে পারভিন কেমন ভূত দেখার মতো চমকে ওঠে। বুকের ভেতর সমুদ্রের উত্তালতায় মেতে ওঠে মুহূর্তেই।
দিশাহারা পারভিন ভুলে যায় সে কি করবে বা কি বলবে। তারপর আচমকা ছুটে এসে ঝড়ের বেগে আছড়ে পড়ে পিয়াসার বুকে। নীরব অশ্রুপাতে পিয়াসার পিঠ ভিজে ওঠে। সাদেক আলী ভেতরে বাচ্চাদের পড়াচ্ছেন। উঠে এলেন কে এসেছে দেখতে। পিয়াসাকে দেখে থমকে যান তিনি। পারভিন কেঁপে কেঁপে উঠছে থেকে থেকে। সাদেক আলী নিঃশব্দে আবারও সরে যান। 6-7 বছর ধরে যে কান্না পারভিনের নিত্য সঙ্গী, যার জন্য হাপিত্তেশ করতে করতে পারভিন অস্থির হয়ে যেত, আজ তাকে জড়িয়ে ধরে মন ভরে কাঁদুক। সাদেক আলী নিজেকে বড় অপরাধী মনে হয়। কেন সেদিন পিয়াসাকে সাথে নিয়ে এলো না, এই অপরাধবোধ তাকেও যন্ত্রণা দেয়। কিন্তু সে জানে সে পিয়াসাকেও মন থেকে নিজের আরেক সন্তান বলে মেনে নিয়েছে। সে যখন আনতে গিয়েছে তখন দেরি হয়ে গেছে। এতটাই দেরি হয়েছে যে সেই ক্ষতিপূরণ সাদেক কোনো কিছু দিয়ে দিতে পারে নাই। নিজের স্ত্রীর চোখে সে আজও কাপুরুষ। পিয়াসার বুকের ভেতর তোলপাড় হচ্ছে, কিন্তু দুই চোখে চৈত্রের খরা যেন। পারভিন পিয়াসার মুখে হাত বুলিয়ে দিয়ে বলল, কতদিন পর তো সামনাসামনি হতে পারলাম। এত বছর তো আড়াল থেকেই তোকে চোখের দেখা দেখে এসেছি শুধু। লজ্জায় সামনে যেতে পারিনি। সন্তানের চোখে ঘৃণা দেখার মতো কঠিন এই দুনিয়ায় কিছু নেই। কেন এভাবে আমার জীবনটা নষ্ট করে দিলেন? পারভিন চোখ মুছে মুচকি হাসে। হেসে বলে, তোর কাঠগড়ায় আমি আজীবন অপরাধী। তবুও বলবো, আমি কিছুই জানতাম না। আমি যখন বুঝেছি ততক্ষণ অনেক দেরি হয়ে গেছে। ভাগ্য আমাকে একটুও দয়া করেনি। আমাকে আজীবনের যন্ত্রণা দিতেই সে তোকে ম্যাডামের কাছে পাঠিয়ে দিয়েছে। আমি হতভাগী, আমার পিয়াসাকে পেলাম না আর। পিয়াসা চুপ করে বসে থাকে। কিছুক্ষণ চুপ থেকে বলল, আপনার ওপর আমার অনেক ক্ষোভ ছিল, অভিমান ছিল। আমি হয়তো ভুল ছিলাম, অথবা আমি আমার জায়গায় ঠিক ছিলাম। যতদিন পর্যন্ত আমি আমার স্বামীকে ভালোবাসতে না পারছিলাম, ততদিন আপনার অনুভূতি, আপনার যন্ত্রণা আমি বুঝিনি। আমাকে যেদিন আমার মা চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিল, সেদিন আমি বুঝেছি আপনি হয়তো ততটা অপরাধী না। আজ যখন আমি আমার স্বামীকে প্রচন্ড ভালোবেসে ফেলেছি, এই মুহূর্তে এসে আমার মনে হচ্ছে স্বামীর ভালোবাসা ছাড়া একটা মেয়ের জীবন বৃথা। ধুধু মরুভূমির মতো নারী জীবন স্বামীর ভালোবাসাতে সুখী হয়ে ওঠে। আপনি তো অনেক ধৈর্য ধরে ছিলেন, তবুও আপনার ওপর তারপর থেকে আমার আর কোনো অভিমান নেই। একটা সময় বলতাম আপনাকে কখনো ক্ষমা করব না। আজ আর সেসব নেই। আমি এসেছি আপনাদের ইনভাইট করতে। আমার বিয়ের অনুষ্ঠান আর 2 দিন পর। আপনি আর স্যার আসবেন বাবুদের নিয়ে। পারভিন চোখ মুছে বলল, নিশ্চয়ই যাব আমি। পিয়াসা উঠে দাঁড়ায়, বের হতে গিয়ে আবার থমকে দাঁড়ায়। পারভিনের হাত ধরে বলে, আপনি যেদিন আমাকে রেখে চলে এলেন, সেদিন আমি সারা রাত বাহিরে কাটিয়েছি। আপনার জন্য আমার ভীষণ কষ্ট হচ্ছিল। আমার দুনিয়া বলতে তো আপনি ছিলেন শুধু। আমি ঠিক করেছি আপনাকে মা বলে ডাকবো না কখনো, কিন্তু এখন মনে হচ্ছে একবার মা বলে ডাকা দরকার। তা না হলে আমার আত্মা শান্তি পাবে না। পারভিন কাঁদে, মা ভালো থেকো। পিয়াসা বের হয়ে এলো। বুক থেকে একটা পাথর নেমে গেছে মনে হচ্ছে তার। বের হয়ে পিয়াসা শারমিনকে কল দিয়ে বলল, মা। শারমিনের কলিজা জুড়িয়ে যায়। যে বলেছে সে বন্ধা, সেও মা। পিয়াসা আসার পর পারভিনের কান্না দ্বিগুণ হয়ে গেল। সাদেক আলী এক কোণে অসহায়ের মতো দাঁড়িয়ে আছে। নিজের ভালোবাসার জন্য, ভালো থাকার জন্য পিয়াসাকে এক জন্মের কষ্ট দিয়েছে। গাড়িতে উঠে পিয়াসা আশারের 2 হাত চেপে ধরে। আশার হেসে উঠে বলে, ভয় পেও না, তুমি আমার আজীবনের জন্য। আমি তোমাকে কখনো ছেড়ে যাব না, মরণ না আসা পর্যন্ত। আমি আপনার সাথে আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকতে চাই। পিয়াসা ভীষণ অস্থির হয়ে থাকে পুরো রাস্তা। একটু কান্না করো, ভালো লাগবে তোমার। আমি অনেক চেষ্টা করেছি কান্না করার, পারছি না। আমার বুকের ভেতর ঝড় বইছে, অথচ আমি প্রকাশ করতে পারছি না।
আশার বউয়ের কপালে উষ্ণ চুমু খায়, চুলে হাত বুলিয়ে দিয়ে বলল, সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। রাতে আশার পিয়াসাকে দিয়ে আসে তাদের বাসায়। আশার আর থাকে না, পিয়াসাকে রেখে চলে আসে। পিয়াসা শূন্য শূন্য লাগতে শুরু করে আশা চলে যাওয়ার পর থেকে। চারদিক থেকে আত্মীয় স্বজনরা আসতে শুরু করেছে দুই বাড়িতেই। পিয়াসা বরাবরই সবার সাথে খুব একটা সহজ হতে পারত না। এই প্রথমবার পিয়াসা বাবা মা দুজনের দিকের আত্মীয়ের সাথে মন ভরে গল্প করলো। আসার সময় আশার তাকে বলেছিল, জীবন খুবই সংক্ষিপ্ত একটা জার্নি। এই জার্নিটা যতটা পারা যায় উপভোগ করে নিতে হবে। আর একা একা কোনো কিছু উপভোগ্য হয় না যতক্ষণ না সবার সাথে একাত্ম হওয়া যায়। পিয়াসা এবার থেকে আর সেই ভুল করবে না। রাতে কাজিনদের সাথে ডিসাইড করলো হলুদের সময় কোন গানে নাচ করবে, কেমন আউটফিট হবে। সবার সাথে গল্প করতে গিয়েও পিয়াসা বুঝতে পারলো ভেতরে ভেতরে আশারের অনুপস্থিতিতে সে জ্বলে পুড়ে যাচ্ছে। রাতে আশার কল করে। পিয়াসার কাজিনরা সবাই জোর করে কল লাউডে দিয়ে দেয়। লজ্জায় পিয়াসার চেহারা লাল হয়ে যায়। আশা শুকনো গলায় বলল, এই বিয়ের অনুষ্ঠানের গুল্লি মারি আমি এক্ষুনি আসছি, তুমি তৈরি হও। আমার কৈতরটাকে ছাড়া আমি থাকতে পারবো না। মুহূর্তে পিয়াসার কাজিনরা সবাই চিৎকার করে হেসে ওঠে। আশা নিজেও নিজের রুমে হেসে ওঠে। আকাশে মস্ত বড় চাঁদ উঠেছে আজ। রাত প্রায় 2টো বাজে। পিয়াসা বসে আছে বাবার কাঁধে মাথা রেখে। কিছুক্ষণ আগে খবর পেল শাহেদ মারা গেছে। আনোয়ার চৌধুরী মেয়ের চুলে বিলি কেটে দিতে দিতে বললেন, কষ্ট হচ্ছে মা? পিয়াসা চুপ করে রইল। কি উত্তর দিবে সে? কষ্ট হচ্ছে, এটা সত্যি কথা। আনোয়ার চৌধুরী মেয়ের কপালে চুমু খান। সকাল 10টায় জানাজা। সকালে আমার সাথে গিয়ে একবার দেখে আসবি? আমার ভয় লাগছে বাবা, আমি সবকিছু ভুলে যেতে চাই। ওখানে যেতে চাই না আমি। মৃত মানুষের উপর রাগ করে থাকতে নেই, ক্ষমা করে দিতে হয়। আমার কারো উপর কোনো রাগ নেই বাবা। আমি আমার আল্লাহর কাছে সব অভিযোগ জানিয়ে রেখেছি। আমি ক্ষমা করে দিলাম, কিন্তু আমাকে দুঃখের সাগরে ভাসানোর জন্য আল্লাহ ক্ষমা করবেন কি কখনো? তাকদিরে যা আছে তা হবে। আল্লাহ যখন যে অবস্থায় রাখে আমাদের সে অবস্থায় শুকরিয়া করা উচিত। আল্লাহ চাইলে তোমার অবস্থা আরো করুণ হতে পারত। আমরা তোমাকে আমাদের মেয়ে করে পেলাম না তখন। কিংবা হতে পারত তোমার বাবা মা একসাথে থাকতো, কিন্তু তুমি সারা জীবন ওদের মধ্যকার ঝামেলা, ওখানকার অসুস্থ পরিবেশে বেড়ে উঠতে তখন। পিয়াসা মাথা নাড়িয়ে বলে, আমি জানি বাবা। আমিও প্রায় সময় ভাবি কি হতো আমার যদি তোমরা আমার বাবা মা না হতে। আমি খড়কুটার মতো ভেসে যেতাম বাবা, হারিয়ে যেতাম এই পৃথিবী থেকে। আমি আল্লাহর কাছে সবসময় শুকরিয়া আদায় করি এর জন্য। তাহলে কাল আমার সাথে যাবে? ঠিক আছে বাবা। পরদিন সকালে পিয়াসা আনোয়ার চৌধুরীর সাথে যায়। কতদিন পর পিয়াসা সেই চিরচেনা আঙিনায় প্রবেশ করে। সারা শরীরে এক অদ্ভুত শিহরণ জন্মায় পিয়াসার। আশেপাশের লোকজন সবাই ফিস ফিস করে বলতে থাকে, ওই দেখ দেখ, শাহেদের মাইয়ারে দেখ। একেবারে মায়ের মতো চেহারা হয়েছে মাইয়ার। আহারে, মাইয়াটার জন্য মায়া লাগে। তবুও ভালো, ডাক্তার সাহেব নিজের মাইয়ার মতো পালছে। এক একটা মন্তব্য পিয়াসাকে অতীতে ফিরিয়ে নিয়ে যায়। একজন শাহেদের মুখের উপর থেকে চাদর সরিয়ে পিয়াসাকে দেখতে দিল। পিয়াসা চুপচাপ তাকিয়ে রইল। মন বলছে, দেখে নে ভালো করে নিজের জন্মদাতাকে। এরপর হাসরের ময়দানে আবারও দেখা হবে। তার আগে আর দেখবি না। ঘৃণা করার জন্য আর পাবি না খুঁজে। এই জায়গায় একবার গেলে আর আসা যায় না। পিয়াসা একেবারে খাটিয়ার কাছে হাঁটু গেড়ে বসলো। নিজের ডান হাত দিয়ে শাহেদের একটা গাল স্পর্শ করলো। ভেতর থেকে কে যেন বলছে, তুমি আমার জন্মদাতা, তা অস্বীকার করার উপায় নেই। তোমার উপর আমার কত রাগ অভিমান তা আল্লাহ ছাড়া কেউ জানেন না। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ আমার কাছে তুমি ছিলে। একটা সময় কত কেঁদেছি তোমাকে একবার একটু ছুঁয়ে দেখার জন্য। বাবার স্পর্শ কেমন হয়
তা আমি জানতাম না। অথচ দেখো, আজ তোমাকে আমি ছুঁয়ে রেখেছি বাবা। বাবা, তুমি কি তোমার পিয়াসাকে অনুভব করতে পারছো? আজকের পর আমাদের আর কখনো দেখা হবে না বাবা। আমি আর কখনো তোমাকে স্পর্শ করতে পারবো না। তুমি আমার জন্মদাতা, অথচ তুমি জানো না সন্তানকে ছুঁয়ে দেখার অনুভূতি কেমন হয়। আর আমি জানতাম না নিজের জন্মদাতা পিতার স্পর্শ কেমন হয়। আজ এই মুহূর্তে তোমাকে ছুঁয়ে আমি বলছি, তোমার উপর আমার কোনো অভিযোগ নেই বাবা। তুমি জন্ম না দিলে এই দুনিয়া দেখতাম না। আমার সাথে অন্যায় অবিচার যাই করেছ, সবকিছুর ঊর্ধ্বে তুমি আমার জন্মদাতা। তোমার উপর আমার কোনো রাগ নেই। ও আল্লাহ, তুমি শুনে রাখো, আজীবন আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে রাখা এই মানুষটার উপর থেকে আমি আমার সব অভিযোগ তুলে নিলাম। তার উপর আমার কোনো অভিযোগ নেই। তুমি আমাকে ক্ষমা করে দিও বাবা। ও আল্লাহ, তুমি আমার বাবাকে ক্ষমা করে দিও। আমার বাবাকে ক্ষমা করে দিও আল্লাহ। আল্লাহ, আমার বাবাকে ক্ষমা করে দিও। পিয়াসার পাথরের মতো অনুভূতিহীন মুখের দিকে তাকিয়ে আবারও ফিসফিস শুরু হয়ে গেল। দেখ দেখ, বাপটা মরছে, অথচ মাইয়ার চোখে এক ফোঁটা পানি নেই। দেখাই বোঝা যায় শায়দ মইরা যাওয়ায় খুশি হয়েছে। ঢং দেখাইতে আসছে এখানে। মানুষ কত নিষ্ঠুর দেখ, একটুও কানলো না। আমরা হইলে কাইন্দা বুক ভাসাইতাম। আরে বোঝস না, বড় লোকের কাছে থাকে, বিয়াও হয়েছে বড় বাড়িতে, তাই এখন গরিব বাপের জন্য চোখে পানি আসে না। পিয়াসা সব শুনলো, অথচ কেউ জানে না এই মেয়েটা হাজার চেষ্টা করেও কান্না করতে পারে না। অথচ বুকের ভেতর কান্নারা জমতে জমতে পাহাড় সমান হয়ে গেছে। সেই পাহাড়ের চাপে প্রতিনিয়ত পিষ্ট হয়ে যাচ্ছে পিয়াসা। পিয়াসা পুকুর ঘাটে নিশ্চুপ বসে আছে। শাহেদকে নিয়ে যাওয়া হয়েছে জানাজার জন্য। পুরো বাড়ি খা খা করছে। আস্তে আস্তে সবাই চলে গেছে। জমিরন মারা গেছে কিছু মাস আগে। মালিহা, সাবিহা কেউই নেই। জমিরন মারা যাওয়ার আগে মালিহা মায়ের সাথে ঝগড়া করে বাড়ি থেকে বের হয়ে গেছে। আর সাবিহার বিয়ে হয়েছে অন্য বিভাগে। সে হয়তো খবরও পায়নি। পিয়াসা ধীর পায়ে হেঁটে যায় পুকুরের উত্তর দিকে, ঘন জঙ্গলের ভেতর। পেয়ারা গাছটা আগের ন্যায় দাঁড়িয়ে আছে। পিয়াসা কিছুক্ষণ পেয়ারা গাছটা ধরে দাঁড়িয়ে রইল। কত স্মৃতি জড়িয়ে আছে সব দিকে। জানাজা শেষ করে আনাজ চৌধুরী পিয়াসাকে খুঁজতে আসেন। পুরো বাড়িতে কোনো মানুষ নেই, পিয়াসাও নেই। আনোয়ার চৌধুরীর বুক কেঁপে ওঠে। চিৎকার করে পিয়াসার নাম ধরে ডাকতে থাকে। বাবার ভয়ার্ত স্বর শুনে পিয়াসা ছুটে আসে। আনোয়ার চৌধুরীর চোখ ভিজে ওঠে। তার শুকনো মরুভূমির মতো জীবনে এই তো সেই শীতল ছায়া। পিয়াসা বাবার বুকে ঝাঁপিয়ে পড়ে। ভাগ্য এক বাবাকে তার থেকে দূরে সরিয়ে দিয়েছে, আরেকজনকে পিয়াসা হারাতে চায় না। আনোয়ার চৌধুরী যেতে যেতে মেয়েকে জিজ্ঞেস করলেন, শাহেদের ওপর কোনো ক্ষোভ আছে? না বাবা, আর কারোর ওপর আমার কোনো ক্ষোভ নেই। আমার আল্লাহ যেন ওনাকে ক্ষমা করে দেন। আনোয়ার চৌধুরী হাসেন। বাড়ি ফিরতে ফিরতে বেলা 11টা বেজে গেছে। পিয়াসা নিজের ফোনটা রেখে গেছে। এসে দেখে 30+ মিসড কল আশারের। পিয়াসার মন এমনিতে ভীষণ খারাপ ছিল। আশারের কল দেখে পিয়াসার মনটা আনন্দিত হয়ে উঠে কিছুটা। পিয়াসা কল ব্যাক করার আগে আবারও কল আসে। পিয়াসা কল রিসিভ করতে আশারের ব্যতিব্যস্ত গলার স্বর শোনা গেল। কেমন আছো? আমি একটুও ভালো নেই। আমার অনেক কষ্ট হচ্ছে। আমার বুকের ভেতর ভীষণ ঝড়, জানেন। আপনি কি আমাকে একটু জড়িয়ে ধরবেন? আমার অশান্ত হৃদয়টা তাতে যদি একটু শান্ত হয়। আচ্ছা, তুমি ছাদে যাও, ওখানে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। পিয়াসা ফোন কানে নিয়ে ছাদের দিকে গেল। ছাদের দরজার ছিটকিনি খুলে পিয়াসা দরজা খুলে ছাদে পা রাখতে ভয়ানক চমকায়। সামনে দাঁড়িয়ে আছে তার প্রাণনাথ। এলোমেলো চুল, আয়রন ছাড়া পাঞ্জাবিটা কুঁচকে আছে, অথচ তবুও মনে হচ্ছে সে যেন কোনো অজানা রাজ্যের রাজকুমার। পিয়াসার এগুতে পারছে না। এই হঠাৎ পাওয়া সারপ্রাইজে পিয়াসার আনন্দ আর ধরে না। আশার ছাদের রেলিং এর সাথে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। পিয়াসাকে জমে যেতে দেখে আশার ছুটে এলো। কোলে তুলে নিয়ে ঘোরাতে লাগলো নিজের স্ত্রীকে। পিয়াসা শক্ত করে গলা জড়িয়ে ধরে।
বুকের ভেতরে যন্ত্রণা আস্তে আস্তে ফিকে হয়ে আসছে। আশার পিয়াসার কপালে চুমু খায়। কখন এলেন? সকাল 8টার দিকে। কোথায় ছিলেন এতক্ষণ? জানাজায় অংশ নিতে এসেছিলাম, ভাবলাম তোমাকেও সেই সাথে একটু চমকে দিই। আমার কৈতরটাকে ছাড়া বুকের ভেতরের জায়গাটা কেমন খা খা করছে। এই বিয়ে শাদীর অনুষ্ঠান ক্যান্সেল। চলো না বউ, সবাইকে ফাঁকি দিয়ে দুজন দূরে কোথাও থেকে ঘুরে আসি। পিয়াসা চোখ বন্ধ করে বলল, আপনার সাথে আমি দুনিয়া সবখানে যেতে রাজি। আশার পিয়াসাকে বুকে শক্ত করে জড়িয়ে ধরে রাখে। দুপুরের দিকে প্রচন্ড গরম পড়তে শুরু করে। আষাঢ়ের বুকে মাথা রেখে পিয়াসা শুয়ে আছে বিছানায়। আশার চুলে বিলি কেটে দিতে দিতে বলল, মন ভালো এখন? পিয়াসা উত্তর দেয় না। এই মানুষটা পিয়াসাকে যতটা খেয়াল করে, পিয়াসার মনে হয় সে নিজেও ততটা খেয়াল করে না নিজেকে। পিয়াসার আজকে মন খারাপ থাকবে আশা জানে, তাই লাজ লজ্জা ভুলে সে পিয়াসার কাছে ছুটে এসেছে। নয়তো একদিন পরে বিয়ের অনুষ্ঠান, সেখানে আশার এভাবে আসতো না কখনোই। কিন্তু যখনই বুঝতে পেরেছে শাহেদের মৃত্যুর খবর পিয়াসাকে আবারও দুমড়ে মুচড়ে দিবে, তখনই সিদ্ধান্ত নিল পিয়াসার কাছে আসার। আশা দুপুরের দিকে চলে গেল। আশা যতক্ষণ ছিল পিয়াসার নিজেকে ভীষণ নিশ্চিন্ত মনে হচ্ছিল। আশার চলে যাওয়ার পর পিয়াসার আবারও একাকী মনে হতে লাগলো নিজেকে। এত মানুষের ভিড়েও কেমন অজানা যন্ত্রণা বুকের ভেতর তুফানের মতো আশ্রে পড়ছে বারবার। বিকেলের দিকে পারভিন এলো। শাহেদের মৃত্যু সংবাদ জেনে পারভিন বিচলিত হলো না। যে তার জীবনটা নরক বানিয়ে দিয়েছে, সে বেঁচে থাকলেও পারভিনের কিছু আসে যায় না, মরে গেল না। সময় যেন চোখের নিমিষে শেষ হয়ে যায়। শারমিন রান্নাঘরের মেঝেতে বসে নীরবে চোখের জল মুছছে। দুনিয়ায় কন্যা বিদায় দেওয়ার মতো এত নিষ্ঠুর একটা নিয়ম কেন হলো? কেন আদর করে বড় করে তোলা জীবন্ত পুতুলটাকে তুলে দিতে হয় অন্যের হাতে? এত কঠিন কাজ কেন বাবা মাকে করতে হয়? পিয়াসা মায়ের কোলে মাথা রেখে শুয়ে আছে। পিয়াসার চোখও ভেজা। কেমন এক মিশ্র অনুভূতি হচ্ছে তার। ডাইনিং টেবিলে বসে পারভিন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে পিয়াসা শারমিনের দিকে। আজকে শারমিনের জায়গায় সে থাকতো, পিয়াসা তার গলা জড়িয়ে ধরে থাকতো। পারভিনের কষ্ট হয়, ভীষণ কষ্ট। বুকের ভেতর জ্বলনি বাড়তে থাকে। 10 মাস 10 দিন সে পিয়াসাকে পেটে রেখেছে। 12 বছর ধরে আগুনে পড়েছে পিয়াসাকে নিরাপদ রাখার জন্য। পারভিন ভেবে পায় না তার কি অপরাধ ছিল, তাকে কেন এত কিছু সহ্য করতে হচ্ছে। পিয়াসা শারমিনের গলা শক্ত করে জড়িয়ে ধরে আছে। মায়ের কান্না পিয়াসাকে অস্থির করে তুলছে। এত অস্থিরতা পিয়াসা নিতে পারছে না। সাদেক আলী আসেনি, পারভিনও জোর করেনি আসার জন্য। পারভিন জানে না সে কিভাবে এই সংসার করছে। বুকের ভেতর কত যত্নে পিয়াসাকে আগলে রেখেছিল সে। এই মানুষটার জন্য মেয়েটাকে পারভিন হারিয়ে ফেলেছে। হারানো রতন যে একবার হারালে আর খুঁজে পাওয়া যায় না। পারভিন জানে না আজ কেন তার এত কষ্ট হচ্ছে। সে তো এত বছর পিয়াসাকে ছাড়াই বেঁচে ছিল। বুকের ভেতর পিয়াসা আজীবনের জন্য কাটার মতো আটকে আছে, ছিল, থাকবে। তার এত আদরের পিয়াসা অন্য কারো কোলে মাথা রেখে কাঁদছে। পারভিন ভেবে পায় না তার এত হিংসা হচ্ছে কেন। এত বছর পর এসে কেন মন এত বিদ্রোহ করছে। পারভিন আর সহ্য করতে পারছে না। মনের সাথে লড়াই করতে না পেরে পারভিন সেখান থেকে উঠে চলে গেল। নিজের এই অবাধ্য অনুভূতির সাথে পারভিন আগে পরিচিত ছিল না। ছাদে গিয়ে পারভিন চুপ করে চোখ বন্ধ করে বসে থাকে। নিজের এমন ছোট লোকই ব্যবহারের জন্য নিজেই লজ্জায় মরে যায়। বিয়ের দিন অঘটনটা ঘটে গেল। সকাল সকাল সবাই রওনা হলো পিয়াসাদের বাড়ির উদ্দেশ্যে। বরের গাড়িতে আশার আর নির্জন 2 ভাই যাচ্ছে। বাকি গাড়িতে বাকিরা সবাই। গাড়িতে উঠে পিয়াসাকে কল দিয়ে বলল, তৈরি থেকো, আমার খাঁচায় তোমাকে আনুষ্ঠানিকভাবে বন্দি করে নিয়ে যেতে আসছি। সময় গুনতে থাকো কৈতর। আজকের পর থেকে তোমাকে আর এক মুহূর্তের জন্য এই খাঁচা থেকে বের হওয়ার সুযোগ নেই। পিয়াসার মন খারাপ, বাবা মাকে ছেড়ে চলে যাচ্ছে। আজকে বাবা মা তাকে বিদায় দিবে। কি ভয়ঙ্কর একটা দিন। কাউকে ছেড়ে কাউকে আপন করে নিতে হবে। বরপক্ষ আস্তে আস্তে বেলা 12টা বেজে গেল। পথে বরের গাড়িটা একটু সমস্যা হয় পিছিয়ে যায়।
বরের গাড়ি এলো আরো মিনিট 20 পরে। ড্রাইভার তড়িঘড়ি করে গাড়ি থেকে নেমে এলো। ড্রাইভারের সাথে সাথে নির্জনও বের হলো গাড়ি থেকে। নির্জনকে দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। নির্জনের কপাল ফেটে রক্ত বের হচ্ছে। মহুয়া বেগম অস্থির হয়ে বলল, কি হয়েছে? দাদু ভাই কোথায়? দাদি, সর্বনাশ হয়ে গেছে। আশারকে কারা যেন পথ থেকে তুলে নিয়ে গেছে আমাকে আহত করে। মুহূর্তে পুরো বিয়ে বাড়ির আনন্দ মাটি হয়ে গেল। পুরো বাড়িতে মরিচ বাতি জ্বলজ্বল করছে। চারিদিকে যে উৎসবের আমেজ ছিল, এক নিমেষে তা হারিয়ে গেল। পিয়াসা স্টেজে অপেক্ষা করছিল আশারের জন্য। লাল শাড়িতে পিয়াসাকে কেমন লাগছে পিয়াসা জানে না। এখন পর্যন্ত আয়না দেখেনি পিয়াসা। আশারের চোখে নিজেকে দেখবে বলে অপেক্ষা করে আছে সে। আনোয়ার চৌধুরী নিষেধ করলেন পিয়াসাকে যাতে কিছু না জানানো হয়, নয়তো পিয়াসা ভেঙে পড়বে। কিন্তু কথা বাতাসের সাথে ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই পিয়াসার কানেও পৌঁছে গেল আশারকে কারা তুলে নিয়ে গেছে গাড়ি থেকে। ছাদেই বিয়ের আয়োজন করা হয়েছে। পিয়াসা ছুটে নেমে এলো ছাদ থেকে। আশারদের বাড়ির সবাই উপস্থিত, শুধু আশার নেই। পিয়াসা হতভম্ব হয়ে বাবাকে জিজ্ঞেস করে, কি হয়েছে বাবা? আনোয়ার চৌধুরী মেয়েকে বুকে টেনে নিয়ে বললেন, চিন্তা করিস না, আশারকে আমরা ঠিকই খুঁজে পাবো। সিরাজুল ইসলাম ততক্ষণে চারদিকে লোক লাগিয়ে দিয়েছেন। থানা, পুলিশ সব জানানো হয়ে গেছে। সিরাজুল ইসলাম আর মিরাজুল ইসলাম ঢাকার দিকে রওনা দিলেন, আবার মেহমানদের রেখে। পিয়াসার বুক কাঁপছে ভীষণ। আশারকে কি সে হারিয়ে ফেলবে চিরতরে? কত কথা বলার আছে তার আশারকে, সেসব কি আর বলা হবে না? 2 হাত চেয়ারের সাথে পিসমোড়া করে বেঁধে রাখা হয়েছে আশারের। পা বাঁধা হয়নি। চারিদিকে ভ্যাপসা গন্ধ। মাথার উপরে জোরে শব্দ করে একটা ফ্যান ঘুরছে। অল্প আলোর একটা লাইট জ্বলছে মাথার উপর। আশার এদিক ওদিক তাকায়, জায়গাটা কোথায়? কে এনেছে তাকে এখানে? রাশেদ? যে আনুক, কাঁচা কাজ করেছে। তার উচিত ছিল আশারকে সুযোগ পাওয়া মাত্র শেষ করে দেওয়া। আশা সচেতন হয়। 2 হাত ভীষণ শক্ত করে বেঁধে রাখা। দড়ির জোর বাঁধনে আশারের হাত কেটে যাচ্ছে মনে হচ্ছে তার। আশার হাতটা উপর নিচ করে চেয়ারটা ভালো করে অনুভব করতে চায়। পুরনো ঘুণ ধরা একটা চেয়ার। উপর নিচ করতে করতে আশার টের পায় একটা পেরেকের কিছুটা বের হয়ে আছে। আশার এক নাগারে আল্লাহকে ডাকতে লাগলো। বিপদে আল্লাহ ছাড়া কেউ নেই, আশা ছোটবেলা থেকে বিশ্বাস করে। যখন যেখানে আটকেছে আল্লাহ তাকে রক্ষা করেছে। আল্লাহ না চাইলে সে পিয়াসাকে পেত না। সে আর আল্লাহ জানে কত প্রার্থনা করেছে সে পিয়াসাকে আপন করে পাবার জন্য। আর আজ সে আনন্দের দিনে কিনা তাকে কেউ আটকে রাখবে? আশার বিশ্বাস করে আল্লাহ সহায় থাকলে কেউ তাকে আটকাতে পারবে না। 2 হাতের মাঝখানের দড়িটা পেরেকের সাথে ঘষতে থাকে আশার। 1 বার, 2 বার, 3 বার। অনবরত ঘষতে ঘষতে ঘেমে যায় আশার। টুপটাপ করে ঘাম ঝরে পড়ে। আশা থামতে পারে না। সকালে যখন পিয়াসার সাথে কথা বলছিল, পিয়াসা তখন বলছিল আশার গিয়ে তাকে না দেখা পর্যন্ত পিয়াসা আয়না দেখবে না। আশারের চোখে সে নিজেকে দেখবে আজ। আশারের বুকটা ভারী হয়ে আসে। পিয়াসা কি করছে এখন? সে যে কষ্ট পেল কাঁদতে পারে না, যন্ত্রণায় ছটফট করে শুধু। ভাবতে ভাবতে আশারের 2 হাত তার গতি বাড়ায় আরো। সময় কত এখন আশা জানে না। পেরেকের সাথে দড়ির সাথে সাথে মাঝে মধ্যে নিজের হাতও কেটে যাচ্ছে। আশা সেসব নিয়ে ভাবে না। আজকে তার প্রেয়সী তার জন্য অপেক্ষা করে থাকবে, তাকে সে কষ্ট দিতে পারবে না। অনেকক্ষণ পর আশার টের পায় হাতের বাঁধন হালকা একটু ঢিলে হয়েছে। আশার আবারও চেষ্টা করতে থাকে। অনেকক্ষণ পর আশারের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। বাহিরে কারো পায়ের শব্দ শোনা যাচ্ছে। আশার প্রস্তুতি নিয়ে অপেক্ষা করতে থাকে। দরজা খুলে ভেতরে যেই মানুষটা প্রবেশ করে তার জন্য আশার প্রস্তুত ছিল না। হতভম্ব হয়ে যায় আশার দেখে। বৈশাখী এসে দাঁড়িয়ে আছে আশারের সামনে। 2 চোখ দিয়ে অঝরে অশ্রু ঝরছে বৈশাখীর। আশারের 2 চোখে বিস্ময়। তার আপা। এর চেয়ে বোধহয় ভালো হতো যদি আশারকে আগেই মেরে ফেলতো। একই মায়ের গর্ভে জন্ম নেওয়া, একই বিছানায় শুয়ে বড় হওয়া ভাই বোন যখন একে অন্যের শত্রু হয়ে যায়, তখন দুনিয়ার সব বন্ধন মিথ্যা মনে হয়। বৈশাখী চোখ মুছে বলল, আমি চাই না পিয়াসা আমাদের বাড়ির বউ হয়ে আসুক। কিছুতেই চাই না আশার। আমি জানি না আমি ভুল করছি নাকি ঠিক,
কিন্তু ও আমাদের বাড়িতে আসার পর থেকে আমাদের সবকিছু এলোমেলো হয়ে গেছে। নির্জন মিনিট ডিভোর্স হলো, ফুফুদের সাথে এত বড় ঝামেলা হলো, সম্পর্ক নষ্ট হলো, মার সাথে আমার সম্পর্ক নষ্ট হলো, আমার খালা শাশুড়ির সাথে আমার জামাইয়ের সম্পর্ক নষ্ট হলো। তা না হলে সিমরানকে যদি তোর বউ বানাতাম, আমার জামাইয়ের সাথে ওর খালুর সম্পর্ক ভালো হতো, বিজনেসটাও ঠিক হতো, টাকা পয়সা নিয়ে এত ঝামেলায় পড়তে হতো না। অথচ ওর জন্য আমাদের সবকিছু এলোমেলো হয়ে গেল। আমার ওকে সহ্য হয় না। ও এলে আমি আমার বাড়িতে নিজের রাজত্ব হারিয়ে ফেলবো। আমি নিরুপায় হয়ে এ কাজ করেছি, হয়তো ছেলে মানুষই কাজ, তবু আমি তোকে এখান থেকে যেতে দিব না। তুই এখানে বন্দী হয়ে থাকবি, ততদিন থাকবি যতদিন পিয়াসার কাছে তুই প্রতারক হিসেবে প্রমাণিত না হস। আশার বোনের দিকে তাকিয়ে হেসে বলল, যা কিছু ঘটেছিল তাতে পিয়াসার কোনো হাত ছিল না। ফুফু যা করেছে তাতে আমাদের উচিত ছিল আরো আগেই ফুফুকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া, যাতে ফুফুকে দেখে তুই এসব শিখতে না পারিস। তুই কি ভেবেছিস বাড়ির মেয়ে বলে সবকিছু যেভাবে চাইবে সেভাবে পাবি? আমার দাদি কন্যা স্নেহে অন্ধ ছিলেন, আমার মা একজন শিক্ষিত নারী, এটা মনে রাখিস। মেয়ের সীমা কোথায় টানতে হয় তিনি সেটা যেমন ভালো করে জানেন, তেমনি ছেলের বউকে কতটা স্বাধীনতা দিতে হয় তাও জানেন। তোর সমস্যা হচ্ছে তুই এই যুগে শিক্ষিত মেয়ে হয়েও পুরনো ধ্যান ধারণা ধারণ করছিস নিজের মধ্যে। তোর শ্বশুর বাড়িতে তুই যেমন চাস, পিয়াসারও ততটাই পাওয়ার অধিকার। তুই শ্বশুর বাড়ি ছেড়ে বাবার বাড়ি এসে বসে থাকবি কেন? থাকলেও পিয়াসার সাথে বিরোধ করবি কেন? আমি আমার বাবার মতো নয় আপা। আমি থাকতে আমার স্ত্রীকে কেউ অসম্মান করবে, ক্ষতি করবে, তা হবে না। আমি পিয়াসাকে বলেছিলাম আমি আসছি ওকে আনতে, আমি যাবই। আমি কখনোই তোকে এখান থেকে বের হতে দিব না। কেউ জানে না তুই কোথায় আছিস। আশার নিজের দুই হাত পেছন থেকে সামনে নিয়ে আসে। আশারের হাতের বাঁধন খোলা দেখে বৈশাখী অবাক হয়। পায়ের বাঁধন খুলে আশার উঠে গিয়ে বোনের সামনে দাঁড়ায়। বৈশাখীর কাঁধে হাত রেখে বলে, আপা তুই তো এমন ছিলি না আপা, তুই আমার বোন। তুই কি চাস না আমি ভালো থাকি, সুখে থাকি? পৃথিবীর সব বোনেরাই ভাইদের ভালো চায়। ভাইয়েরা বোনকে ভুলে যায় হয়তো, কিন্তু বোন কখনো ভাইকে ভুলে যায় না। বৃদ্ধ বয়সে বোনই আসে বাবার বাড়ি, অথচ ভাইয়েরা ভুলে যায় বোনের বাড়ি যেতে। তুই বোন হয়ে চাস না আমি আমার স্ত্রীকে নিয়ে সুখে থাকি আপা? এসব পাগলামের কোনো মানে হয় না। তোর শরীরের এখন এই যে অবস্থা, এইসব চাপ নেওয়া তোর উচিত হচ্ছে না। তুই পিয়াসার অনেক ক্ষতি করারই সুযোগ পাবি ভবিষ্যতে হয়তো, কিন্তু তুই মনে রাখিস পিয়াসার কিছু হলে তুই তোর ভাইকে জীবিত পাবি না। চল বাড়িতে চল। বৈশাখী শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। আশার বোনের হাত ধরে বলল, আপা আয়। না, আমি আর তোদের বাড়ি যাব না। আমি আমার শ্বশুর বাড়ি যাব। আর কখনো তোদের বাড়ি যাব না। মনে করবি বৈশাখী মরে গেছে। আজে বাজে কথা বলবি না আপা, চল আমার সাথে। আমি আমার শ্বশুর বাড়ি যাব। ঠিক আছে চল, আমি দিয়ে আসি। বৈশাখী রাজি হলো না, তবু আশা জোর করে নিয়ে গেল। আশার যখন পিয়াসাদের বাড়িতে পৌঁছে ততক্ষণে রাতের 11টা বাজে। পিয়াসা বিয়ের সাজে বসে আছে বাসার বাহিরে গেটের সামনে। অতিথিরা সবাই চলে গেছে, আছে শুধু শারমিন, আনোয়ার হোসেন। দুজনেই চুপ করে বসে আছেন ড্রয়িং রুমে। ভেতর থেকে মেয়ের ওপর নজর রাখছেন। আশা রিক্সা থেকে নেমে মৃদু সুরে বলল, আমার কৈতর। পিয়াসা চমকে তাকায়। আল্লাহ তার প্রার্থনা শুনেছেন। পিয়াসা ছুটে গিয়ে আশারকে জড়িয়ে ধরে, তারপর কান্নায় ভেঙে পড়ে। বহু বছর ধরে যে কান্না বুকে পাথরের মতো শক্ত হয়ে জমেছিল, আজকের আঘাতে তাই পানির মতো বাহিরে বের হয়ে এলো। পিয়াসা কাঁদছে, শারমিন কাঁদছে। আশার বাধা দিল না পিয়াসাকে। হালকা হোক ভেতরের সব যন্ত্রণা। পরদিন সকালে আশারদের বাড়ির সবাই আসলো আবার। সবাই জানতে চাইলো কে এমন করেছে আশারের সাথে। আশার জানালো সে কাউকে দেখেনি, নিজে নিজে বের হয়ে এসেছে হাতের বাঁধন খুলে। বিকেল হয়ে আসে, এবার রওনা হওয়ার পালা। পিয়াসা অবাক হয় সে তার দুই চোখ ভিজে আসতে দেখে। শারমিনকে জড়িয়ে ধরে পিয়াসা কাঁদছে। কাছে আনোয়ার চৌধুরীকে জড়িয়ে ধরে। এই পৃথিবীতে প্রতিদিন কত মানুষ হারিয়ে যায়। এই দুজন মানুষ না থাকলে পিয়াসা হারিয়ে যেত কালের গর্ভে। কেউ জানতো না কখনো পিয়াসা ছিল। গাড়িতে বসে পিয়াসা আশারের কোলে মাথা রাখে, একেবারে নির্ভয়ে, নিশ্চিন্তে।
পরম মানসিক শান্তির সাথে পিয়াসার নতুন জীবন শুরু হয়। মহুয়া বেগম ধান দুর্বার ডালা নিয়ে দাঁড়িয়ে আছেন নাতবউকে বরণ করার জন্য। বৈশাখী, শিরিন আর শিরিনের মেয়েরা ছাড়া সবাই হাজির আছে। মহুয়া বেগম নিজের হাতে পিয়াসাকে বরণ করে ঘরে তোলেন। পিয়াসার দুই চোখ বারবার ভিজে ওঠে। কে জানে, এত বছরে জমানো জল হয়তো আজ পথ খুঁজে পেয়েছে বের হয়ে আসার, তাই আর বাদ মানছে না। ভেতরে প্রবেশ করার সময় পিয়াসা মনে মনে বলে, আজ লাল শাড়ি পরে প্রবেশ করছি, বিদায় যেতে হয় সাদা কাপনে। তার আগে যাতে এই সংসার ছেড়ে আমাকে যেতে না হয় আল্লাহ। এই বাড়িতে পিয়াসা অনেক দিন ছিল, তবু আজকে সবকিছু পিয়াসার অন্যরকম লাগছে। আজ মনে হচ্ছে সে বুঝি সত্যিকারের এই বাড়িরই একজন। মহুয়া বেগম নিজের গহনার বাক্স বের করে আনেন সবার সামনে। নার্গিস মুচকি হাসে। একটা সময় মহুয়া বেগমের এই গহনার বক্সের শঙ্খচূড়টার উপর নার্গিসের অনেক লোভ ছিল। মহুয়া বেগম কখনো কাউকে এসবের ধারে কাছে যেতে দিতেন না। আজ সেই জাদুর বাক্স সবার সামনে নিয়ে এলেন। সবাই কিছুটা বিস্মিত হলো। তারিনের ভীষণ ভালো লাগছে। অনেক দেরিতে হলেও যে তার মায়ের পরিবর্তন এসেছে, তারিন এতেই খুশি। অন্তত মা মারা গেলে ভাবিরা বলবে না। এখন যে ঝামেলা কেটেছে তাদের। মহুয়া বেগমের রুমে সবাই হাজির। মহুয়া বেগম আলমারির সব থেকে নিচে থেকে একটা বড় বর্গাকৃতির কালো ভেলভেট কাপড়ের বাক্স বের করে আনেন। রজনী, নার্গিস এই বাক্সটা দেখেনি, তারিন দেখেছে খুব ছোটবেলায়। ধীরে ধীরে সে জাদুর বক্স থেকে বের করে আনেন হিরে পান্না বসানো একটা মুকুট। মহুয়া বেগম দীর্ঘশ্বাস ফেলে বলেন, আমার বিয়ের পর আমার শ্বশুর এই মুকুট আমাকে পরিয়ে দেন, তার বাড়ির যোগ্য বৌমা হিসেবে স্বীকৃতি দিয়ে। এই মুকুট আমার দাদি শাশুড়ির ছিল। বংশ পরম্পরায় বংশের যোগ্য বৌমাদের মাথায় উঠে এসেছে এই মুকুট। তখন যোগ্যতার মাপকাঠি ছিল দম্ভ, অহংকার, বাবার বাড়ির আভিজাত্য। সেই চিরায়ত নিয়ম মেনে আমিও আজীবন অন্ধ হয়েছিলাম। তবে এখন এই মুকুটের যোগ্য উত্তরাধিকারী পিয়াসা। এই গোলাপ বালা আর এই চাঁদ মুকুট আমার পিয়াসার জন্য। মহুয়া বেগম নিজের হাতে সেগুলো পিয়াসাকে পরিয়ে দিলেন। মুকুটের অগ্রভাগে ছোট্ট একটা চাঁদ জ্বলজ্বল করছে। মহুয়া বেগম বাকি গহনা দুই বউদের মাঝে ভাগ করে দিয়ে বললেন, এগুলো তোমরা ব্যবহার করবে, তোমাদের পুত্রবধূদের দিবে। এই গহনায় বাড়ির মেয়েদের অধিকার নেই। এটা আমাদের জমিদার বাড়ির নিয়ম। আমার অনুরোধ, আমি বেঁচে থাকাকালীন অন্তত এই নিয়মটা তোমরা মেনে চলো। আমি মরে গেলে তোমাদের গহনা তোমরা মেয়েদের দাও না কাকে দাও তা তোমাদের ব্যাপার। রজনী বলল, আপনি যে আদেশ করে গেছেন আমরা সেভাবেই করব আম্মা, আজীবন। মহুয়া বেগম রজনীর হাত ধরে বলেন, তোমার উপর অনেক জুলুম করেছি, ক্ষমা পেলেও মানসিক অশান্তি কমবে না। তুমি জীবনে অনেক কিছু করতে চেয়েছ। আজকাল টিভি খুললে দেখি কত মহিলারা কত কিছু করছে। নিয়ম নীতির বেড়াজালা আটকে তোমার জীবনের সব স্বপ্ন আমি ভেঙে দিয়েছি। তাই আমি আবার আমার ভুল একটু হলেও শোধরাতে চাই। তুমি তো অনেক ভালো রান্না করতে জানো, বিভিন্ন সূচিকর্ম জানো। তুমি সেসব নিয়ে কিছু করতে পারো। তোমার চাকরি করার বয়স হয়তো নেই, কিন্তু চাইলে ব্যবসা করতে পারো। আমি তোমার মূলধন যোগান দিব। না আম্মা, লাগবে না এসব। আমার যে লাগবে মা, তা না হলে আমি যে মরে গেল শান্তি পাবো না। এই ব্যাগে নগদ 3 লক্ষ টাকা আছে, এগুলো তোমার। আর এই 2 লক্ষ টাকা ছোট বৌমার। মরার আগে যাতে দেখে যেতে পারি তোমরা ছোটখাটো কিছু হলেও করতেছ। নিজের বিবেকের কাছে যাতে নিজে একটু হলেও বড় গলায় বলতে পারি, তোমরা সবাই আমাকে ক্ষমা করে দিও। যাও, ওদেরকে ওদের রুমে নিয়ে যাও। অনেক ক্লান্ত সবাই। মহুয়া বেগম কান্না করতে থাকেন। নিজের জীবনের সব ভুলগুলো তাকে তীরের মতো বিঁধতে থাকে কলিজায়। কেন এত অন্যায় করেছেন ভেবে পান না। আশার রুমে আসার আগে রজনী ডাকে আশারকে। মায়ের রুমে গিয়ে দেখে রজনী একা দাঁড়িয়ে আছে। আশারের দিকে তাকিয়ে রজনী বলল, তোর সাথে গতকাল এই কাজটা কে করেছে আশার? বললাম তো মা, আমি চিনি না। আমি চিনি, তুই আমার পেটে হয়েছিস আশার, আমি তোর পেটে হইনি। বিশ্বাস কর মা, আমি সত্যি বলছি। রজনী হেসে বলে, বৈশাখী কোথায়?
আশার মাথা চুলকে বলল, আপা ওর শ্বশুর বাড়ি মনে হয়। আমি শিওর না মা। কাজটা তোর আপা করেছে না? যদি ও না করতো তবে এতক্ষণে তুই অপরাধীকে পুলিশে তুলে দিতি। তোকে আমি চিনি আশার। আশারের দুই চোখ ভিজে ওঠে। ও আমার বোন মা, একসাথে বড় হয়েছি আমরা। মায়ের পরে আরেক মা হয়ে ওঠে বড় বোন। আমার আপাও তেমনই ছিল। আমি জানি না ওর এখন এরকম চেঞ্জ কেন এলো। আমি তোর বাবাকে বলেছি ওর শাস্তি একটাই, আজীবনের জন্য ওর ছায়া এ বাড়িতে নিষিদ্ধ। দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল অনেক ভালো। ওর কাউন্সিলিং দরকার মা। আপা আবার ঠিক হয়ে যাবে মা। আমি চাই না ও আর এখানে আসুক, অন্তত পিয়াসার আশেপাশে। আমি আছি মা, তুমি ভেবো না। আপার ব্যাপারে আব্বার সাথে কথা বলতে হবে মা। ও আমার বোন, আমি ওকে এভাবে সংকীর্ণ মন নিয়ে থাকতে দিব না। আমাদের যে নতুন অতিথি আসতে চলেছে তার ওপর আপার এসব কিছু প্রভাব পড়বে। আমরা একজন সাইকিয়াট্রিস্টের সাথে কনসাল্ট করব। আপা আবারও সেরে উঠবে। কিছুতে উঠবে না সেরে, আমি জানি। ও তোর বড় ফুফু সব স্বভাব পেয়েছে। আমি যা বলেছি তাই হবে। মাঝে মাঝে পচা সবজিটা ফেলে দিতে হয় অন্নগুলো ভালো রাখার জন্য। আমিও তাই করব। আশার আর কথা বাড়ায় না। মায়ের মনের মেঘ কাটুক, তারপর না হয় আবারও এই টপিক তুলবে। আশার জানে তার বোন সুস্থ হবেই। আশার রুমে এসে দেখে পিয়াসা বারান্দায় গাছগুলো দেখছে বসে বসে। আশার এসে পিয়াসার ঘাড়ে টুপ করে একটা চুমু খায়। শিউরে ওঠে পিয়াসা। আশার পিয়াসাকে রুমে নিয়ে আসে। আজও কি হাত পা বেঁধে ঘুমাবেন ম্যাডাম? না, আজ হাত পা আপনার উপর তুলে দিয়ে ঘুমাবো। বিয়ে শাদীর চক্করে তো ভুলেই গেছেন, ক্লাস কিন্তু শুরু হয়ে যাবে শীঘ্রই। পড়ালেখায় কোনো ফাঁকি দেওয়া চলবে না। তুমি অনেক পড়ালেখা করবে, দেশের বাহিরে গিয়ে পিএইচডি করবে। তোমার সব স্বপ্ন পূরণের দায়িত্ব আমার। আপনি আমার পাশে থাকলে আমি সবকিছু করতে পারবো। পিয়াসাকে বুকে নিয়ে আশা শুয়ে পড়ল। পিয়াসা আশারের বুকে মাথা রেখে ঘুমালো বিনা সংকোচে। ভালোবাসাময় একটা রাত কেটে গেল পিয়াসার। নতুন ভোর এলো জীবনে, নতুন অঙ্গীকার নিয়ে। সবাইকে ভালোবেসে একসাথে থাকার অঙ্গীকার, নিজের স্বপ্ন পূরণের অঙ্গীকার। পিয়াসা জানে সে নিশ্চয়ই পারবে। এখন আর জীবন চলার পথ সংকীর্ণ নয়, বরং ভালোবাসায় পরিপূর্ণ। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানো থাকলে কমেন্ট করতে পারেন। নতুন নতুন আরো গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।